নাই কালকে ডিভিশনের বিষয়টা পড়াছিলেন না আর আপনার কাজ করেছে যে আপনার 439-এ ওই হাইকোর্ট বিভাগের হচ্ছে যে রিভিশন ক্ষমতা, ঠিক আছে? তো হাইকোর্ট বিভাগে রিভিশন ক্ষমতা প্রয়োগ করার সময় কোন কোন মানে ক্ষমতাগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো। তো ওখানে আমরা বলছিলাম যে হাইকোর্ট বিভাগের যখন রিভিশন নিষ্পত্তি করে সেক্ষেত্রে হচ্ছে যে আপিল আদালতের যে সকল ক্ষমতাগুলো আছে সবগুলো থাকবে, বুঝতে পেরেছেন? আপিল আদালতে আমরা যে ক্ষমতাগুলো পড়েছিলাম সবগুলো থাকবে। কতটা পড়েছিলাম? 439-এ। আর বলছিলাম যে তবে 4টা সীমাবদ্ধতা আছে। তবে কি আছে? 4টা সীমাবদ্ধতা আছে। 4টা সীমাবদ্ধতাগুলো কি কি? বলতে একটু করে। মানে রিভিশন হাইকোর্ট যখন রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে তখন ওনার 4টা সীমাবদ্ধতা আছে বা ব্যারিয়ার আছে। তাহলে এক প্রথমটা বলছিলাম যে কি? দ্বিতীয় রিভিশন চলবে না, ঠিক আছে? মানে যে ক্ষেত্রে এটা বইয়ের ভাষায় যদি আমরা পড়ি তখন বইয়ে এভাবে বলা আছে যে ক্ষেত্রে মানে 339-এর এই ধারার অধীনে দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যে আদেশ দিয়েছে সেই আদেশের বিরুদ্ধে কিন্তু কি করতে পারবে না, হাইকোর্ট বিভাগ হচ্ছে আবার রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এই কেস হচ্ছে যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার পুনরায় রিভিশন করা যায় না, মানে সেকেন্ড রিভিশন করা যায় না। আচ্ছা, তো আমরা বললাম এটা ছিল। তারপর বললাম যে যে ক্ষেত্রে আপিল চলে, ঠিক আছে, সেক্ষেত্রেও রিভিশন চলবে না। তা আমরা এই সবসময় চেষ্টা করবো যে ওইগুলোকে নিজের ভাষায় আবারও কনভার্ট করার জন্য। তাহলে যদি বলে তখন এখানে কি করা যেতে পারে? বললাম যে আপিলযোগ্য রায় বা আদেশের বিরুদ্ধে রিভিশন চলে না, বুঝতে পেরেছেন? সবসময় চেষ্টা করবে যে শুধু বইয়ে যেভাবে যে ভাষায় লেখা আছে ওইভাবে যদি পড়েন আপনি বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারবেন না, বা হচ্ছে ওই জিনিসটা আপনার কখনো আয়ত্তে চলে আসবে না, বুঝতে পেরেছেন? তো সেখানে আমি কি বলছিলাম, ওই যে আপিলযোগ্য রায় বা আদেশের বিরুদ্ধে কি চলে না, রিভিশন চলে না। তো আমরা তো বললাম যে ক্ষেত্রে আপিল চলে সেক্ষেত্রে রিভিশন চলে না। এই বেস হচ্ছে আপিলযোগ্য যে রায় বা আদেশ আছে তার বিরুদ্ধে কি চলবে না, রিভিশন চলবে না। আচ্ছা, তারপর আরেকটা আমরা বললাম যে হ্যাঁ খালাসটাকে কিসে পরিণত করতে পারবে না, দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। তাহলে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কি করা যায় না, খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করা যায় না। তো আমি আপনাদের ওই কথাটা বললাম না যে রিভিশন কোডেরও সেম পাওয়ার আছে, তবে কিছু সীমাবদ্ধ 4টা সীমাবদ্ধতা আছে। দেখেন ওখানে তো আপিল ক্ষমতা প্রয়োগ করে কিন্তু আপিল আদালত চাইলে খালাসের আদেশটাকে কি করতে পারে, দণ্ডাদেশে রূপান্তর করতে পারে, কিন্তু কি করতে পারবে না, রিভিশন কোড এটা পারে না, ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপর হচ্ছে যে আরেকটা সীমাবদ্ধতা ছিল যে কি ওটা পড়ানোর জন্য আপনাকে এভাবে করে বললাম যে এখানে 440 ধারাতে একটা কথা আছে যে রিভিশন কোড মানে রিভিশন আদালতের যারা পক্ষ আছে কোনো পক্ষকে শুনতে বাধ্য না। ওনার যে ক্ষেত্রে মনে হলো যে আমার শোনা দরকার উনি চাইলে শুনতে পারে, আর যদি বলে যে না আমার আমি শুনতে ইচ্ছে করছে না তাহলে চাইলে আমি বলছি নাও শুনতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে যে রিভিশন কোডের একটা মানে ওই বাস পাওয়ার, কিন্তু আপিল কোডের কিন্তু এরকম নাই, বুঝতে পারছেন? এটা কিন্তু ওদের ওই যে পাওয়ারটা আছে আমার রিভিশন কোডের আছে। রিভিশন কোড চাইলে কাউ শুনতে পারে নাও শুনতে পারে, ঠিক আছে? তবে এটা একটু সীমাবদ্ধতা সাপেক্ষ আর কি। সীমাবদ্ধতা কি হচ্ছে রিভিশন কোডে হচ্ছে যে আপনার কি সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতা হচ্ছে উনি যখন কারো বিরুদ্ধে সিদ্ধান্ত দিবে, যার বিরুদ্ধে দিবে তাকে শুনতে হবে। কিন্তু ওই যে বলছে আমার বিরুদ্ধে যাচ্ছে না, ওকে না শুনলেও চলবে, কিন্তু বিরুদ্ধে যাচ্ছে ওকে শুনতেই হবে। এটা কোথায় বলা আছে? 439-এর সাবসেকশন 2 এ বলা আছে। তাহলে আমরা হচ্ছে 440 ধারার ব্যতিক্রম হচ্ছে কত? 439-এর সাবসেকশন 2, বুঝতে পেরেছেন? এতটুকু। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের রিভিশনের কালকের কথা ছিল। হ্যাঁ, আরো এছাড়া পড়েছিলাম
যে বলছি যে এখানে আরেকটা বাস্ট পাওয়ার আছে রিভিশন ক্ষমতা এক্সারসাইজের ক্ষেত্রে, সেটা হচ্ছে নতি তলবের ক্ষমতা। তাহলে নতি তলবের ক্ষমতা কয়টা কোডের আছে? দুইটা কোডের, একটা হাই কোডে আর দায়রা জজে। কত ধারায় বলা আছে? 435 ধারাতে বলা আছে। তাহলে কয়টা বিষয়ে নথি তলব করতে পারে? চারটা বিষয়ে। কি কি? তাহলে হচ্ছে যে মানে বৈধতা যাচাই করার জন্য, যৌক্তিকতা যাচাই করার জন্য, নির্ভুলতা যাচাই করার জন্য, নিয়মানুগতিকতা মানে এই যে নিয়ম, এটা নিয়মানুগ হলো নাকি হলো না সেটা যাচাই করার জন্য। ঠিক আছে? এই চারটা বিষয় যাচাই করার জন্য 435 ধারার অধীনে কি করতে পারে? তাহলে আপনার ওই নথি তলবের ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারে যে কোনো সময়, যে কোনো সময়। কেউ রিভিশন দায়ের না করলেও সুমোটো করতে পারবে, চাইলে দায়রা জজ বা হাইকোর্ট। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে বলছি 436 ধারাতে কি বলা আছে? ওইটা আমরা বললাম যে দুইটা ক্ষেত্রে অভিযোগ খারিজ হয়। একটা হচ্ছে 203 ধারাতে অভিযোগ সরাসরি খারিজ, আর একটা হচ্ছে যে 204 এর 3 এ প্রসেস ফি না দিতে অভিযোগ খারিজ করে দেওয়া হয়। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাদের প্রতিকার ছিল কি করতে পারি বললাম? আমরা সরাসরি আবার নতুন ভাবে অভিযোগ দায়ের করতে পারি, কিংবা আমরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারি। তো রিভিশন দায়ের করলে রিভিশন আদালত কি করতে পারে এটা বলা আছে 436 এ। 436 এ বলছে রিভিশন আদালত বলে দিচ্ছে যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যদি চাইলে উনি ওই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে ওই বিষয়ে ফার্দার ইনকোয়ারি করার জন্য বা অধিকতর অনুসন্ধান করার জন্য আদেশ দিতে পারে। বুঝতে পেরেছেন? এই এতটুকুই হচ্ছে যে আমাদের গতকালকে রিভিশন সম্পর্কেও পড়া ছিল। তাহলে আমি আরেকটু বুঝি, তাহলে ওইটা এরপর হচ্ছে যে এটা এবার এই 439 এর এ তে কি আছে? 439 এর এতে হচ্ছে দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে বলে দেওয়া আছে। তো দায়রা জজের রিভিশনের ক্ষমতাটা কেমন? বলছে হাইকোর্ট বিভাগের অনুরূপ। বুঝতে পেরেছেন? দায়রা জজের রিভিশনের ক্ষমতা কতটুকু? হাইকোর্ট বিভাগের ওই 339 ধারার অধীনে যতটুকু ক্ষমতা আছে ততটুকু আছে। ঠিক আছে? ততটুকুই। তাহলে সীমাবদ্ধতার কতটুকু? ওই চারটাই। তাহলে দায়রা জজ যখন রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে, তাহলে চারটা না করে তখন কিন্তু তোমরা তো আর কথাটা আসছে না, সেকেন্ড রিভিশনের কথাটা ওনার কাছে আসবেই না। কারণ রিভিশন ক্ষমতা এক্সারসাইজ করতে পারে শুধু কেবল দুইটা কোর্ট, একটা হচ্ছে যে হাইকোর্ট আর একটা হচ্ছে দায়রা জজ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে যে ওনার ক্ষেত্রে ওইটা সেকেন্ড রিভিশনের কথাটা আনতে হচ্ছে, উনিই তো ফার্স্ট ফোরাম। বুঝতে পেরেছেন? তাহলে কারণ অন্য কারো কাছে সিজিএম বলেন আর অন্য কারো কাছে কি করা যায় না, রিভিশন দায়ের করা যায় না। তাহলে উনি যেহেতু তাহলে ওইটা বলতে হচ্ছে না, তাহলে বাকি তিনটা মানে আপীলযোগ্য আদেশের বিরুদ্ধে ওনার ক্ষেত্রে কি চলবে না? রিভিশন চলবে না। আর উনি কি করতে পারবে না? দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে ওই খালাসের আদেশটাকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবেন না। আর যদি কারো বিরুদ্ধে যায় এরূপ সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে ওনাকে কি করতে হবে? যার বিরুদ্ধে যাচ্ছে তাকে অবশ্য শুনতে হবে। বুঝতে পেরেছেন? এই তিনটা। তারপর এখানে শুধু আরেকটা এক্সট্রা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে দায়রা জজের কাছে যে রিভিশনগুলো দায়ের করা হয় সেগুলো উনি চাইলে নিষ্পত্তি করার জন্য অতিরিক্ত দায়রা জজের কাছে পাঠাতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? দায়রা জজের কাছে যে রিভিশনটা দায়ের করেছেন 439 এর এই ধারার অধীনে, সেগুলো উনি নিজে নিষ্পত্তি না করে নিষ্পত্তি করার জন্য কার কাছে পাঠাতে পারবে? অতিরিক্ত দায়রা জজের কাছে। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে রিভিশনগুলো কি করা হয়, দায়রা জজের তো প্রচুর মামলা হয়ে যায়, উনি একার পক্ষে এটা সম্ভব না। বুঝতে পারছেন? তো আপনারা বেশিরভাগই দেখবেন যে রিভিশন এগুলো কে ইয়া করে? অতিরিক্ত দায়রা জজ। তো ওই অতিরিক্ত দায়রা জজের ক্ষমতাটা পাইলো কোথায়? এটা এখানে 439 এর এতে বলে দেওয়া হয়েছে। বলছে যে দায়রা জজের কাছে যে রিভিশনটা দায়ের করা হয় সেটা উনি নিষ্পত্তির জন্য কার কাছে পাঠিয়ে দিতে পারে? অতিরিক্ত দায়রা জজের কাছে পাঠিয়ে দিতে পারে। তাহলে ওই ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা কতটুকু থাকবে? বলছে অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা কতটুকু থাকবে? ওই দায়রা জজের অনুরূপ ক্ষমতা থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে নিষ্পত্তির ক্ষেত্রে দায়রা জজের যতটুকু ক্ষমতা আছে তারও ততটুকু থাকবে। ক্লিয়ার? তাহলে আবারও বলে দিচ্ছি, ওই সেম প্রথমে হাইকোর্টেরটা পড়বে 439 এ বলে দেওয়া আছে ওই ক্ষমতা আপিল আদালতের যতটুকু ক্ষমতা ততটুকু আছে চারটা সীমাবদ্ধতার সাপেক্ষে। ওই চারটা সীমাবদ্ধতা মনে রেখে দিবেন। তারপর হচ্ছে এবার আসবে যে দায়রা জজের ক্ষমতা। ওই দায়রা জজের ক্ষমতা তাহলে ওই হাইকোর্টের অনুরূপ ক্ষমতা। হ্যাঁ, তাহলে অনুরূপ ক্ষমতা ওই সীমাবদ্ধতাগুলো, ওই তাহলে ওই চারটা সীমাবদ্ধতা একটা না বললেও চলবে, এখানে তিনটা। তাহলে এখানে বলবে। এরপর বললাম যে ওই দায়রা জজের কাছে 439 এর এই ধারার অধীনে যে রিভিশনগুলি দায়ের করেছে উনি চাইলে নিষ্পত্তি করার জন্য কার কাছে পাঠিয়ে দিতে পারে? তাহলে অতিরিক্ত দায়রা জজের কাছে। তো ওই ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা কতটুকু থাকবে? অতিরিক্ত দায়রা জজের হচ্ছে যে
দায়রা জজের যতটুকু ক্ষমতা আছে ততটুকু থাকবে, ঠিক আছে? এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে রিভিশন কার কার কাছে দায়ের করা যায়, ঠিক আছে? হাইকোর্ট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, উপরের সবগুলা বলেন তো। আমি বলছি যে রিভিশন কার কার কাছে দাঁড়ায়, হাইকোর্ট, দায়রা জজ, তারপরে অতিরিক্ত দায়রা জজ, উপরের সবগুলা। দায়রা জজের হাইকোর্ট এটাই হবে হাইকোর্ট আর দায়রা জজ হবে, বুঝতে পারছেন? তাহলে সরাসরি দায়ের করা যায় কার কাছে? হাইকোর্ট আর দায়রা জজের কাছে। আমি অপশনটা আপনি ভুল করে বলতে আমি লিখে দিছি, মানে ওই উত্তরটা নাই, বুঝতে পারছেন? তাহলে ওইখানে মতো উত্তরটা নাই, মানে আপনি নিজের থেকে অপশন বানাইতে হবে, অপশন এটা রাখিয়ে নি। তারপর হচ্ছে যে এই এরপরে কি এই যে আমি বলছি যে তাহলে রিভিশন কে কে দেখো প্রশ্ন ক্ষেত্রে এগুলো যাতে আপনি পড়বেন যখন, আমি বারবার বলছি সেজন্য পড়া সিস্টেমটা বুঝে যায়, বাসায় গিয়ে নিজের মতো সেকশনগুলো যখন পড়বেন, আরেকটা বিষয় যখন পড়বেন তখন এগুলো পড়ার ওই সিস্টেমে পড়ার চেষ্টা করি। রিভিশন কে কে নিষ্পত্তি করতে পারে, তাহলে রিভিশন যখন পড়বো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, হাইকোর্ট, উপরে সবগুলা। দায়রা জজ এবং কে কে নিষ্পত্তি করতে পারে, নিষ্পত্তি করতে সময় পারবে, বুঝতে পারছেন? নিষ্পত্তিটা কিন্তু অতিরিক্ত দায়রা জজও পারে, কিন্তু ওনার কাছে অতিরিক্ত দায়রা জজের কাছে সরাসরি কি করা যায় না, রিভিশন দায়ের করা যায় না। উনি কোনগুলো নিষ্পত্তি করতে পারেন, দায়রা জজের কাছে যেগুলো দায়ের করা হয়েছে সেগুলো হতে দায়রা জজ যেগুলো তার কাছে পাঠাবে কেবল সেগুলোই পাবে, বুঝতে পেরেছেন? তাহলে নিষ্পত্তি করতে পারবে বলে তখন তিনটা, হাইকোর্ট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ। আর যখন বললাম যে কি করবে আপনার হচ্ছে দায়েরের কথা আসবে তখন হচ্ছে দুইটা, হাইকোর্ট আর দায়রা জজ। ক্লিয়ার? জি। আর তো এখানে আমরা আবার বলছি এই আপিল আর রিভিশন জিনিসগুলো আপনাদের বারবার আসবে এবং রিটেনে প্রশ্ন থাকে, আপিল রিভিশন থেকে ম্যান্ডেটরি একটা প্রশ্ন পাবেন, বুঝতে পারছেন? ম্যান্ডেটরি প্রশ্ন আসে, তো সেজন্য এখন যদি পড়ে যান তাহলে ওই জায়গায় কষ্ট করতে হবে না, কষ্ট একবার করে ফেললে আর কষ্ট করা লাগবে না। আর যদি একবার না করে থাকেন, শুধু ওই না বুঝে মুখস্থ করেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার কি বলবো না, ওই যে বারবার পড়তে থাকতে হবে, বারবার পড়বেন, বারবার নতুন লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এটা কেন 440 টা পড়াই দিলাম। আচ্ছা, 442 এ ওইটা রিভিশন নিষ্পত্তির সময়সীমা কতটুকু? হ্যাঁ, ওই সেম আপিলের ক্ষেত্রে বলা ছিল না 442 এর এই আপিল নিষ্পত্তির সময়সীমা কতটুকু? ওই বলছে যে নোটিশ দেওয়ার সময় থেকে কতদিন? 90 দিনের মধ্যে, ঠিক আছে? কত ধারার নোটিশ দেয় আপিলের ক্ষেত্রে বলেন তো? 422 ধারাতে। 422 ধারাতে, তাহলে ওই আপিলের নোটিশে 422 ধারার নোটিশে কি কি থাকে? 422 ধারার নোটিশে আপিলের সময়, আচ্ছা, তো রিভিশনের ক্ষেত্রে হচ্ছে যে ওই 90 দিনটা কখন থেকে হবে, তাহলে সেটাও সেম কথা, ওই রিভিশনের নোটিশটা জারির সময় থেকে কত সময়ের মধ্যে? 90 দিনের মধ্যে, বুঝতে পারছেন? ওই স্পিকার হচ্ছে যে এই জায়গাটা থাকলে ঠিক থাকে, এখান থেকে চললে হচ্ছে যে এটা ডিস্টার্ব করে, এটা এখন বুঝতে পারছেন? এখানে এসে মানে এটা এই জায়গাতে এটা যাই করি দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এখান থেকে নড়লে এটা ওই আওয়াজটা করতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে বুঝতে পেরেছেন? মানে নোটিশ দেওয়ার তারিখ সময় থেকে হচ্ছে যে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। কোথায় বলা আছে? 442 এর এতে শেষ রিভিশনটা এতটুকুই পর্যন্ত, এতটুকু পারেন। দেখেন আপনার ওই যে আপিল করলাম আমরা 2 দিনের মধ্যে, আর হচ্ছে যে রিভিশন মানে এই এতটুকুই পড়া আছে, বুঝতে পেরেছেন? এইটুকু পড়লে এনাফ। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? এগুলো নিয়ে আপিল বা রিভিশন নিয়ে কারো প্রশ্ন আছে কি? নাই? তাহলে আমরা ইয়াতে চলে যাই। আরেকটা ওই আপনাদের কিছু এডিংটারি ম্যাটার থাকে না, যে আমরা আজকে ওই জামিনটা পড়ি, জামিন। এই জামিনের ব্যাপারটা কোথায় বলা আছে বললাম? 496 থেকে 502 এ, 496 থেকে 502 এ, 496 আছে হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই জামিনযোগ্য অপরাধে জামিন, ঠিক আছে? জামিনযোগ্য অপরাধে জামিন। তাহলে এখানে হচ্ছে যে অধিকার বলে, আরেকটা হচ্ছে শেল, ঠিক আছে? তাহলে এখানে দুইটা কথা লিখলাম। তাহলে আপনি কেমনে বুঝবেন যে কোনটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য?
তাহলে প্রথমে আমরা এভাবে করে পড়ার সময় এভাবে করব সিআরপিসি আপনি লেখার সময় এই কথাটা লিখবেন যাতে আপনার তাহলে মাইন্ডটা ওইভাবে সেট আপ হয় ওই এভাবে করে লেখা থাকবে না সিআরপিসি দ্বিতীয় তফসিলে পঞ্চম কলামে যে অপরাধটা জামিনযোগ্য বলে উল্লেখ রয়েছে সেক্ষেত্রে জামিন চাইতে হবে কত ধারার বিধান অনুযায়ী 496 ধারার বিধান অনুযায়ী আবার বলছি সিআরপিসি দ্বিতীয় তফসিলে পঞ্চম কলামে দ্বিতীয় তফসিলে কোন কলাম কয়টা কলাম আছে আটটা আটটার মধ্যে 5 নাম্বার কলামে কি থাকে কোনটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য খুব ভালো করে লাগবে টাকা ইনকাম করতে চাইলে বুঝতে পারছেন এই টাকা তো এখানেই না জামিনে তো টাকা দুনিয়া তো এই যে টাকা এই যে তাহলে বলছি যে কোনটা তো এইখানের মধ্যে আপনি কি করবেন দ্বিতীয় তফসিলে তাহলে কোথায় দেখবেন জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য ওই বলে না বেলেবল অফেন্স তা আপনি কেমনে বলবেন তাহলে একটু কোথায় আছে দ্বিতীয় তফসিলে পঞ্চম কলামে তো দ্বিতীয় তফসিলে পঞ্চম কলামে যেটা জামিনযোগ্য বলে উল্লেখ করে দেওয়া আছে সেটাতে আমরা জামিন চাওয়ার জন্য বলছে যে a good lawyer knows where the law is না যে এখানের মধ্যে আপনার ওই যে আইনটা কোথায় আছে সেক্রেটারি পঞ্চম কলামে উল্লেখ আছে সেটার জন্য জামিন চাওয়ার বিধানটা কোথায় আছে 496 তো 496 কি করবেন বলছে যে কিভাবে করে চাইবেন জামিনটা সেটা বলা আছে বলছে যে আপনি অধিকার বলে মানে ওই যে এক্ষেত্রে হচ্ছে যে যেটা দ্বিতীয় তফসিলে পঞ্চম কলামে জামিনযোগ্য বলে উল্লেখ করে দেওয়া আছে সেক্ষেত্রে জামিন পাওয়াটা ওই অভিযুক্ত ব্যক্তির অধিকার এটা উনি অ্যাজ অফ রাইট হচ্ছে জামিনটা চাইতে পারে মানে অধিকার বলে আমি জামিনটা পাবো আমি অধিকার এটা আমার জামিন পাওয়াটা আমার অধিকার তাহলে ওই ক্ষেত্রে বলছে আদালত হচ্ছে জামিন দিতে বাধ্যশীল মানে এখানে শেল শব্দটা আইনের ক্ষেত্রে শেল মানে হচ্ছে কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই বুঝতে পারছেন ওই আপনার আমরা যেগুলো হচ্ছে যে আমরা ইয়াতে পড়ার সময় যখন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স কোন বললাম না তখন হচ্ছে শেল বা উইল থাকলে ফিউচার টেন্স হয় এরকম না ঠিক আছে মানে এক এক জায়গায় দেখবেন যে এক এক শব্দ বলতে এক এক জায়গায় এক এক রকম মিনিং আছে বুঝতে পারছেন তো এখানে কি হবে সেটা মানে আদালত দিতে বাধ্য তাহলে আপনি শুধু কি করবেন তাহলে আপনার সাবমিশন কতটুকু যদি আপনি জানেন যে ওই সেকেন্ড শিটের পঞ্চম কলামে এটা বেলেবল হিসেবে উল্লেখ আছে তা আপনি পিটিশনটা উল্লেখ করে তখন শুধু কোর্টে সাবমিশন আর শুধু সাবমিশন দিলে বলতে হবে স্যার এটা বেলেবল এটাই আপনার সাবমিশন দাঁড়াবে কোর্টে শুধু একটু কি করবে কি বেলেবল সেকশন শেষ মানে একটু কি শেষ যাতে আর কি বেলেবল হবে তুমি টাকা দিবা এতটুকুতে টাকা বুঝছেন হ্যাঁ এতটুকুতে টাকা দেখছেন এই একটা কথা বলে দিবেন টাকা সাবমিশন বলে এটা বুঝছেন একটু সাবমিশন আপনি বলছেন এই যে ঠিক আছে আচ্ছা ক্লিয়ার তাহলে একটু কি সেল দিতে হবে টাকা ইনকাম করে বুঝে গেছে আমি সাবমিশন শিখে দিয়েছি আমি ওই দাঁড়াই বলতে হবে তখন আপনার তোষামত করে দরকার না একটা একদম আপনি একদম বোল্ডলি দাঁড়াই বসে তখন কোডে মায়া কিছু লাগবে না আপনি শুধু বলবেন যে এটা বেলেবল সেকশন একদম আবার এখানে দেখেন এরপরে আসেন এবার যেটা হচ্ছে নন বেলেবল বলা আছে জামিন অযোগ্য কোথায় বলা থাকে জামিনযোগ্য জামিন অযোগ্য কত কত তফসিলে দ্বিতীয় তফসিলে আবার বারবার বলবেন আমি তো কতগুলো শব্দ বারবার করতে করতে দেখবেন যে এটা আপনার মনের মধ্যে কেমন অটো আত্মস্থ হয়ে গিয়েছে আপনি জানেন না আপনি অনেক সময় দেখেন ইংরেজিতে যখন কথা বলতে যান কিছু কিছু শব্দ আমরা কিভাবে বলতে পারতেছি একটু কনসাসলি যদি লক্ষ্য করে দেখবেন যে আচ্ছা এতগুলো শব্দ আমার মনে আছে কেমনে আপনি জোর করে মনে করেন যে কিন্তু হচ্ছে কতগুলো শব্দ দেখবেন আপনার অটো মনে আছে কেমনে আছে আপনি জানেন এটা হয়তো বারবার আঘাত করতে গিয়ে এটা অটো আপনার মধ্যে সেট আপ হয়ে যায় তাহলে বললাম যে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যেগুলো জামিনের অযোগ্য লেখা আছে তাহলে সেগুলোতে জামিন চাওয়ার প্রক্রিয়াটা কোথায় বলা আছে 497 তে ঠিক আছে 497 তে তো 497 কি বলছে আমি আর লিখছি না তাহলে আপনি লিখবেন কিন্তু আপনার ভাষা চেঞ্জ করে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যেগুলো কি আছে জামিন অযোগ্য বলে উল্লেখ করা আছে সেক্ষেত্রে জামিন চাওয়ার বিষয়ে বলা আছে কততে 497 ধারাতে 497 ধারাতে তো 497 ধারাতে কি বলা আছে বললো আপনি কি করতে পারবেন তাহলে এই এখানে হচ্ছে তো অধিকার করে জামিন পাবেন না হ্যাঁ তো এটা ইয়া করে ডিস্টার্বই করতেছে অধিকার বলে পাবেন না আর এখানে হচ্ছে শব্দটা হচ্ছে মে
বুঝতে পারছেন এই শব্দটা কি মে মানে হচ্ছে এই বিবেচনা যেটা বললাম ডিসক্রিশন আদালত চাইলে দিতেও পারে নাও পারে তাহলে আবার বলছি আপনি কথাটা এভাবে করে লিখিয়ে আগে ওইটার মধ্যে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম অনুযায়ী যে সকল অপরাধ জামিনযোগ্য বলে উল্লেখ করা আছে মানে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যে সকল অপরাধ জামিনযোগ্য বলে উল্লেখ করা আছে সেক্ষেত্রে জামিন কিভাবে পাবে তাহলে সেটা বলা আছে কততে 497 তে তো 497 তে বলছে যে ওই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কি পাবে না অধিকার বলে জামিন চাইতে পারবে না অধিকার বলে পাবে না বুঝতে পেরেছেন তাহলে এক্ষেত্রে কি পাবে ওইটা আদালতের বিবেচনামূলক মানে এখন আপনাকে আদালতকে খুশি করতে হবে যে বলতে হবে আপনি দয়ার সাগর মায়ের সাগর আপনার হাত বহুত লম্বা বুঝতে পারছেন ওই যে বলে না আপনি তো সিনিয়রদের সাথে দেখেন না এই যে তখন একটু করে তো সমাধি করতে হবে আপনাকে হ্যাঁ এই যে এটা বিবেচনামূলক ক্ষমতাটা তাহলে আদালতের বিবেচনামূলক ক্ষমতা তাহলে তো ওই বলেন না ওইখানে দাঁড়াই শুধু বোল্ডই বলবেন যে কত 496 যেগুলো বেশ আছে এখানে শুধু বলছেন স্যার বের হয়েছে একটু করে শেষ আপনার সব কিছু শেষ হয়ে গেছে হ্যাঁ আর যদি এখানে একটু ওই যে যেহেতু বিবেচনামূলক ক্ষমতা তাহলে আপনাকে দেখাই দিতে হবে এই কারণে আপনি শুধু এটা না কিন্তু এটা ভালো লয়ারেরও কিছু একটা লক্ষণ এই কারণে এমসিডি কোর্টে সাথে ওনার এজাহারের যে কথাটা বলছে এটা কন্ট্রাডিক্টরি এই কারণে হচ্ছে যে ওনার সাথে কি হয় না ওনার এই অপরাধে অভিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই চূড়ান্ত সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে তাহলে সে কারণে আমি কি পেতে পারি যেহেতু আমি অপরাধে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা মানে ফাইনালি কনভিক্টেড হওয়ার সুযোগ নাই সেই কারণে আমি চাইলে জামিন পেতে পারি ঠিক আছে তাইলে হচ্ছে যে আচ্ছা তাহলে এইগুলো তখন এখানে আপনাকে কারিশমাটা দেখাইতে হবে বিবেচনামূলক ক্ষমতা মানে আমি কেন দিব আমি তাহলে বলছে যে আপনি কেন আপনার পক্ষ নিব তো সেই কারণে আপনাকে ওরকম করে কথা বলে আপনাকে কনভিন্স করতে হবে কারণ আমাকে অর্ডার শিটে লিখতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছেন তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বলছে মে মানে মেমাসটা এখানে তাহলে কি ওই মানে বিবেচনা ডিসক্রিশন আদালতে ডিসক্রিশন এখানে এই যে আইনের ভাষা চেঞ্জ কিন্তু হ্যাঁ ডিসক্রিশন তারপর এখানে দেখেন আবার ভেরিয়েবল অফেন্সের মধ্যে আবার দুই ধরনের অফেন্স এই ধারাতেই আছে আমি এক হচ্ছে অপরাধ আচ্ছা আবার দেখেন এখানে আপনি যখন লিখবেন দেখেন আপনার ভাষাটা যখন প্রথমবার একটা লিখে দিয়েছেন আমি তো আপনাকে শেখানোর জন্য এভাবে বলে দিয়েছি দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম অনুযায়ী যে সকল অপরাধ হচ্ছে জামিন অযোগ্য বলে উল্লেখ করা আছে সেক্ষেত্রে আদালত তাইলে মানে ওই অভিযুক্ত ব্যক্তি অধিকার বলে জামিন পাবে না তবে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে জামিন দিলে দিতে পারে দিতেও পারে নাও দিতে পারে এতটুকু কিন্তু আপনি যখন আরেকটু এক্সপার্ট হয়ে গেলেন তখন এভাবে করে বলবেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যে সকল অপরাধ জামিন অযোগ্য বলে উল্লেখ করা আছে ঘটনাটা বুঝছেন তখন আপনার মস্তিষ্ক সংকেত দিবে যে আপনাকে তাহলে ওই মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হলে কি হয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হলে কি হয় দেখবেন যে আপনি একটা পড়তে গিয়ে আরেকটা অর্থ আপনার মস্তিষ্ক এমনি জিজ্ঞেস করে নিবে তখন ওইটা যখন জিজ্ঞেস করে মস্তিষ্ক যখন নিজে কৌতূহলে জিজ্ঞেস করে এগুলো দেখবেন যে বেশি মনে থাকে এবং এগুলো আপনি ভুল করবেন না হ্যাঁ তাহলে আমার হচ্ছে এবং এটাও দেখেন আপনি যখন পরীক্ষার হলে যখন এটা লিখছেন দেখবেন যে আমরা বলছি যে অঙ্কের স্টুডেন্টও লিখছে তমুকও লিখছে ও লিখছে এক পেজ ধরেন ও লিখছে এক পেজ কিন্তু দেখা যাচ্ছে ওই এক পেজের মধ্যে পাইছে এখানে 5 এর মধ্যে 4,000 আর আপনাকে দেওয়া হলো মনে করেন হচ্ছে 2 কেন এখানে কেন ওই আপনার হচ্ছে প্রেজেন্টেশন স্কিলের কারণে যে আপনি এটা করেননি উনি ভালো বুঝে না এমনি কথা বলি কিছু মুখস্থ করতে উনি মানে এখানে ভমিটিং করে দিয়েছে বুঝতে পারছেন সেটা আচ্ছা তাহলে এখানের মধ্যে আমরা যেটা বলছি তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে অন্যান্য তাদের জামিনের অযোগ্য বলে উল্লেখিত অপরাধের ক্ষেত্রে আদালতে কি করতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি অধিকার বলে জামিন চাইতে পারবেন না তবে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে জামিন দিতেও পারে নাও দিতে পারে দেখছেন এটা হচ্ছে বইয়ের ভাষাটাকে আমরা সম্পূর্ণ নিজের ভাষায় কনভার্ট করে ফেলছি আবার বলেন তো কথাটা কি বলেছি মানে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত
দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে উল্লেখিত অন্যান্য জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি কি পাবেন না, অধিকার করে জামিন চাইতে পারবেন না, তবে আদালত হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা বলে কি করতে পারবেন, জামিন দিতেও পারে নাও দিতে পারে। শেষ প্রথম শেষ বইয়ের ভাষাটা আপনি এরপর নিজে একবার বইও পড়বেন, দেখছেন? তাহলে দেখেন যে যখন আপনি একটু কম্পারিজন এই যে এই জিনিসটা আমি কিভাবে বললাম বইয়ে কিভাবে আছে, তাহলে এবার আপনি আরেকটা সেকশনে পড়তে গিয়ে ওইটাকে কনভার্ট করার চেষ্টা করেন, দেখবেন যে এইভাবে করতে করতে আপনি একদিন দেখবেন যে ওই যে অনেক ভালো পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে তাহলে এবার আমার একটা মনে প্রশ্ন আছে না, বলছে যে এটা ব্যতীত বললো, তাহলে ওটা হলে কি হবে? তাহলে এটা হলে বললো যে মানে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম যেগুলো মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধগুলো উল্লেখ করা আছে, সেই সকল অপরাধে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেও কি করতে পারবেন না, জামিন নিতে পারবেন না। এখানে শেল লিখে দিচ্ছে, মানে আদালতকে নিষেধ করে দিয়েছে। এখানে শেল দিয়ে তো বলছে যে দিবে, বলে দিচ্ছে, মানে এটা একদম ডিরেকশন বলছে দিতে দিবাই, আর এখানে বলছে না দিবা না, মানে প্রহিবিট করে দিয়েছে। আদালতকে প্রহিবিট করে দিচ্ছে যে যদি ওই দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে জামিন অযোগ্য বলে উল্লেখ করা আছে তোমাকে ডিসক্রিপশন দিয়েছি, তবে এই দুইটার ক্ষেত্রে না, মানে যেটা ওই যে উল্লেখ করা আছে যে তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় এর ক্ষেত্রে কি করা যাবে না, তুমি বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করো জামিন দিতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই ক্ষেত্রে তবে আবার কি বুঝছি, এটা তো তবে আছে, মানে তবে মানে কি একটু ব্যতিক্রম আছে। ওই আবার বলছি বাবার বাবা থেকে, বাবারও বাবা থেকে না, আমার আব্বা যখন আছে আমার আব্বার আব্বা আছে না, তো মনে করে এটার ব্যতিক্রম কোনটা? প্রথমে বললাম যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত তৃতীয় তফসিলের পঞ্চম কলামে উল্লেখিত অন্যান্য জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা বলে জামিন প্রদান করতে পারেন। কথাটা একটু করে বললেও চলে। তবে তা আমরা বললাম তবে দিয়ে, মানে এর ব্যতিক্রম কি? কোন দুইটা পারেন না? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে আদালত কি করতে পারেন না, বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেও জামিন প্রদান করতে পারবেন না। আচ্ছা, তারপর এখন এরপরে বলতেছে যে কি, তবে মানে এর ব্যতিক্রম রয়েছে, তাহলে এর ব্যতিক্রম রয়েছে। তাহলে কেবল চারটা গ্রাউন্ডে, আবার বলছি কেবল আবার এটাতে কি আছে, মানে এইগুলোতে দিতে পারবেও, আবার এগুলোতে বলছে হ্যাঁ আচ্ছা তোকে নিষেধ করে দিছে, বলে আমাকে বলে আব্বা মানে জীবন করে বলছে যে তুই কি করতে পারবি না, বিকালে বের হতে পারবি না। হ্যাঁ, ও বলছে না, ও বলে দিল না যে কিছু বিকাল বের হই, তবে হ্যাঁ ওই যে দেখতেছে যে ওই অমুকের সাথে বের হলে বের হইতে পারিস, মানে একটু করে বের হয়ে চলে আসবি। ওই দেখাচ্ছে ওইরকম হয় না, একটু ওই আপনার ছোটবেলায় এই কাজী টাজী কিন্তু বেশি থাকলে এটা হয় না, বলছে যে ও দেখ ওইদিকে বলতো ধরেন আম্মা গেছে ওদের ওদিকে, দেখছো ও পড়তে পড়তে তো আর কি হতো দেখ, হ্যাঁ ওই যে ওইরকম করো না, তো বলছে অমুকের সাথে যদি মনে করেন বের হলে তাহলে বের হতে পারবি, তবে সময় হচ্ছে কত ঘন্টা, মানে 2 ঘন্টা আরো বেশি কম দেয়, এর চেয়ে বেশি কম দিচ্ছে না, তো বলছে যে আধা ঘন্টার মধ্যে করে ঢুকে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে এরকম সেম মাত্র বলেছে এখানে ডেফিনেট করে হাতটা একটু বেঁধে দিচ্ছে, মানে এখানে বিবেচনামূলক ক্ষমতা কি কোন বিবেচনায় আমি দিব এটা কিন্তু বলে দেয় নাই। আর এক্ষেত্রে বলছে না শুধু বিবেচনা করতে পারবে 4টা বিষয়, এই 4টা বিষয় বিবেচনা করে যদি দেওয়ার মতো হয় তাহলে তুমি কি করতে পারবা, এই দুইটা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিটাকে তুমি কি করতে পারো, জামিন দিতে পারো। বুঝতে পেরেছেন? তাহলে লিখেছেন আপনারা ওইভাবে করে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে তাহলে আদালত কি করতে পারবেন না, বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে জামিন দিতে পারবেন না। সাধারণত কথাটা লিখবেন আগে, সাধারণত জামিন দিতে পারবেন না, তারপরে এই ব্র্যাকেট দিয়ে একটু সেল লিখবেন, কেন এই আপনি একদম পুরো কনসেপ্টে ক্লিয়ার তখন। তাহলে তবে এর ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম রয়েছে, তাহলে তখন এখানে ব্যতিক্রমগুলো কি করবে, 4টা ক্ষেত্রে কেবল লিখে দিয়ে কেবল 4টা ক্ষেত্রে মানে বা 4টা বিষয় বিবেচনা করে কি করতে পারবেন, মৃত্যুদণ্ড। আবারও লিখেন, শব্দ করে লিখেন না, তখন আপনার মাথার মধ্যে আত্মস্থ হয়ে যাবে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় মানে অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদান করতে পারবেন। ঠিক আছে? তাহলে এক নাম্বার হচ্ছে যে আপনার বুঝতে পেরেছেন, একে লিখতেছি আমি লিখে দিচ্ছি না, আপনারা নিজেরা লিখেন 16 বছরের কম বয়স্ক হইতে হবে, বড় 16 হইলে হবে না, কত বছর, 16 বছরের কম বয়স্ক। তাহলে আপনাদের ওই যে কারোর বিরুদ্ধে ওইরকম অভিযোগ আসলে জামিন পাওয়ার সুযোগ নাই, মানে এই গ্রাউন্ড বিবেচনায় আর কি আছে, 16 বছরের কম তো কেউ নাই,
ওই কোর্টে কিন্তু হয় এটা, আমাদের কোর্টে যখন সাবমিশন আসে বিশেষ করে মেয়েরা ওই যে পারিবারিক আদালতে যখন একই তার বয়স বলে না, বুঝতে পারছেন? এটা আমি সবসময় দেখি যে জিজ্ঞেস করলে বলছে ধরেন আমি বলছি যে কি রে, এই যে ওরা কেমনে বুঝতে, আমরা ওই ম্যাথ করছি না ধরি মনে করি, সে আমি মনে করি যে ম্যাথ করে যে বিচারক হয়েছি উনি বুঝতে পারছেন, হ্যাঁ সে কারণে বলছে আপনিও ধরেন। এই যে মাঝে আমার কোর্টে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা লয়ার সব সময় ছেলের বয়স বললো যে 45 বছর, মা বলছে 35 বছর, বুঝতে পারছেন? ওই যে আমরা অনেক সময় ম্যাথ মিলাতে গিয়ে ওই যে বাবার বয়সের ছেলের বয়স দ্বিগুণ হয়ে যেত না, আরে ছেলে বড় হয়ে যাচ্ছে ম্যাথটা মিলাতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা তারপর যেটা বলছি, হ্যাঁ দ্বিতীয় তাহলে একটা গ্রাম কি তাহলে আপনি পিটিশনে উল্লেখ করবেন যে কি আমি জামিন চাই, গ্রাউন্ড কিন্তু ওইটা না যশোর দিকে আসি না, আপনাদের ওই যে লিখে দেন না ওই যে টাইম পিটিশন দিলে কি যশোর দিকে আসির কারণে আসতে পারেনি, অথবা এই যে পদ্ধতি যশোর দিকে আসি মানে তো বোঝা যেত যে এটা করোনা হয়েছে, মানে ওই কারণে অসুস্থ, সে কারণে ওই গ্রাউন্ডে জামিন চাই, ওইটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে, তাহলে আসামি 16 বছর, মানে ওই যে আপনি বলে দিবেন আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী তার বয়স হচ্ছে বা এসএসসি বা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তার বয়স হচ্ছে কত, 16 বছরের কম, তাহলে ওই সেই কারণে আমি কি চাচ্ছি, সেই গ্রাউন্ডে আমি জামিন চাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা ওই যে ওই তখন আমি আদালত করি, তাহলে আমি ওই দেখলাম ওই নোটিশ তো দেখে বা জন্ম নিবন্ধন দেখে আসামির বয়স হচ্ছে যে মানে এত বছরের কম লক্ষ্য করি, যে এই কারণে আমি কি ওইটা বিবেচনায় হচ্ছে আমি তাকে জামিন প্রদান করলাম, ঠিক আছে? এইটা বললাম, তাহলে বুঝে গেল একটা হচ্ছে 16 বছরের কম, তাহলে দ্বিতীয়টা হচ্ছে তার হচ্ছে সে নারী, কি নারী, তাহলে নারী থেকে কোনো বয়স লিমিট নেই, সেজন্য দেখছেন এরা তুলে দিচ্ছে সেটা বয়স বলতে না হয়, হ্যাঁ তো এখানে বলে দিচ্ছে কত বুঝে নারী হলে যে কোনো বয়সে, বুঝতে পারছেন? এই গ্রাউন্ডে ওই যা অভিযুক্ত ব্যক্তি হচ্ছে কি একজন নারী, তাহলে হচ্ছে যে ওইটা বললে তখন হচ্ছে যে ওই গ্রাউন্ডে কি করে দেওয়া ওইটা বিবেচনায় হচ্ছে যে জামিন প্রদান করা যেতে পারে, তাহলে যে বয়স নাই এই দুইটা, তাহলে এখন বুঝে একটা জিনিস দেখেন যখন আপনি পড়ছেন তখন 16 বছরের কম এখানে কিন্তু কিছু বলেনি, কিন্তু নারী, তাহলে আমি যখন দেখতেছি 16 বছরের কম এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওইটা প্রযোজ্য না, এটা নারী বিবেচনায় দিয়ে দিতে পারে, তাহলে এটা হ্যাঁ। আর একটু হচ্ছে যে অসুস্থ বা অক্ষম, এখানে ওই যে অসুস্থ বলতে এখানে গুরুতর অসুস্থতাকে বোঝায়, তাহলে অসুস্থ বা অক্ষম, অসুস্থ বা অক্ষম, তাহলে এই গ্রাউন্ডে তাহলে ওই আসামি হচ্ছে যে আপনি বললেন যে শারীরিকভাবে অক্ষম, এই যে আপনার দেখলে ওই যে এক বা প্যারালাইজড বা এটা এরকম সে হাঁটাচলা করতে অক্ষম, এই গ্রাউন্ডে আপনি বিবেচনায় তাকে জামিনের জন্য পিটিশন একটা রেডি করে দিবেন, ঠিক আছে? তাহলে ওইটা বিবেচনায় দিতে পারে, অসুস্থ বলতে গুরুতর অসুস্থ মানে ঐশ্বর্যশাহী অবস্থায় আছে বা এরকম একটা গুরুতর রোগে আক্রান্ত, এই বিবেচনার মধ্যে তাকে জামিন প্রদান করা হোক, ঠিক আছে? এটা তাহলে বিবেচনা করবে, তাহলে কি করতে পারবে যে আপনার ওই জামিন প্রদান করতে পারে। আচ্ছা তাহলে ক্লিয়ার এতটুকু? তারপর হচ্ছে যে আরেকটা ছিল, চারটা বললাম না, আরেকটা হচ্ছে যে নথিদৃষ্টে দেখা যায় যে এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিযোগ আনয়ন করা হয়েছে তা প্রমাণ করার মতো তাদের কি নাই, যথেষ্ট ভিত্তি নাই, মানে বিচারক মনে করছেন যে ওনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিযোগ আনয়ন করা হয়েছে তাহলে চূড়ান্ত বিচারে তা প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নেই, সেটাও বিবেচনা করেও কি ওই সেজন্য বলছি এটাতে কিন্তু অনেক এক্সপার্ট হইতে হয়, আইনজীবীকে তখন আপনাকে অনেক লেখুনা দেখাইতে হবে, ওইখানে ওই এমসি রিপোর্টে কি লেখুনা আছে এটা দেখে বলছে যে আপনি তখন আপনাকে দেখাইতে হবে যে মানে হচ্ছে যে এর বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিযোগটা আনয়ন করা হয়েছে বা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় এটা খাটে না, আপনাকে উল্লেখ করতে হবে, পিটিশন খুব সুন্দর করে উল্লেখ করতে হবে, এটাতে স্টাডি করতে হবে কিন্তু এমসি রিপোর্ট থেকে, তারপর হচ্ছে যে আপনার ওই যে 164 161 তারপর হচ্ছে যে ওই ফরওয়ার্ডিং পুলিশের, তারপরে এজাহারের এই কথা বর্ণনা এগুলো বুঝতে পারছেন, এগুলো সবগুলো ওই তদন্ত রিপোর্ট এগুলো দেখে আপনাকে বলে দিতে হবে যে এগুলোর সাথে মানে অসামঞ্জস্যতা কোন কোন জায়গায় আছে, এই বিবেচনায় দেখা যাচ্ছে ওনার বিরুদ্ধে যে ধারার অভিযোগটা আনয়ন করা হয়েছে সেটা কেমনে ঠিক না এটা দেখা দিতে হবে, বুঝতে পারছেন? মানে এটা কেন 302 তে আসবে না সেটা আপনাকে দেখা দিতে হবে, বা ও সংশ্লিষ্টতা নাই ওটা আপনাকে দেখা দিতে হবে, তো তখন এটা যদি দেখাইতে পারে তাহলে বিচারক যদি মনে করেন যে প্রাথমিকভাবে ওই যে ওনার বিরুদ্ধে চূড়ান্ত বিচারে কি হওয়ার সুযোগ নাই সেটা প্রমাণিত হওয়ার সুযোগ নেই,
তখন হচ্ছে যে উনি ওই বিবেচনায় কি করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন? তো ওনার বিরুদ্ধে যে মৃত্যু, তাহলে চতুর্থ গ্রাউন্ডটা যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিযোগ আনয়ন করা হয়েছে, তা কি হবে না, মানে প্রমাণিত হওয়ার চূড়ান্ত বিচারে হচ্ছে প্রমাণিত হওয়ার সুযোগ নেই বা ওইটা ভিত্তি নেই। তাহলে ওই বিবেচনায় কি করতে পারবেন, তাহলে উনি জামিন দিতে পারবেন। এই চারটা গ্রাউন্ডে ক্লিয়ার? এতটুকু বুঝে গেল? শেষ। তাহলে এখানে তাহলে একটু শেষ ভালো করে শিখে রাখেন, নাহলে টাকা ইনকাম করবেন কেমনে? মানে চারটা বিবেচনা দিতে পারে না, বুঝছেন? দিতে পারে কি কেবল এই চারটা বিবেচনা, এর বাইরে দিতে পারবে না। বুঝতে পারছেন? এর বাইরে দিতে পারবে না। তো আপনাকে এই দিকগুলো দিয়ে বা এটা এইভাবে করে প্রশ্ন করতে পারে। তাহলে একজনের বিরুদ্ধে হচ্ছে যে 302 ধারার, এই দেখেন প্রশ্নটা কিভাবে করে করছে, বলছে একজনের বিরুদ্ধে 302 ধারার অভিযোগ আনয়ন করা হয়েছে। তাহলে তাকে বিচারক নিচের কোন বিবেচনায় হচ্ছে যে জামিন প্রদান করতে পারে, অথবা আপনি আইনজীবী হিসেবে মানে কোন কোন গ্রাউন্ডে আপনি জামিন পেতে পারেন, কোন কোন গ্রাউন্ড উল্লেখ করব। তাহলে আপনাকে বলে দিল যে আপনি মানে এই 21 বছরের কম বয়স্ক, সেটা বিবেচনায়। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কি করে করা হয় না, যে আপনার তার পিতা মারা গিয়েছে, সেটা বিবেচনায়। ঠিক আছে? তারপরে বললো যে ওই যে ধরেন ভয়াবহ হচ্ছে যে একটা দুর্যোগ সংঘটিত হয়েছে তার এলাকাতে, তাহলে ওইটা কি অথবা মানে বন্যা আক্রান্ত কবলিত হয়ে তার বাড়িঘর হচ্ছে যে কি ভেঙে গিয়েছে, সম্পূর্ণ পানি ভেসে গিয়েছে, সেটা বিবেচনা। কোনটা? বুঝতে পেরেছেন? আমি যে যখন বুঝে যাবে তখন আপনাকে আর বাঁচানো যাবে না, আর যখন বুঝে করবে না যখন এরকম প্রশ্ন করবে, বলছে যে এগুলো কি প্রশ্ন করছে। বুঝতে পারছেন? তো আমি সেখানে মনে করছি একটু করে আস্তে আস্তে দিকে পড়ে দরকার হলে, কিন্তু বুঝে বুঝে পড়ে তখন আপনাকে আটকানোর মতো প্রশ্ন করতেও যিনি আছেন উনি তো একই জিনিসগুলো করছেন, কিন্তু উনি ওখানে আপনাকে উনি অপারেশন করছেন, যেখানে অনেক বিষয়গুলো কি কি বের করা যায়, কি কি করা যায় না। আর যারা কি করে গাইড বই মুখস্থ করে পড়ালেখা করে ফেলে, ওরা শুধু কিন্তু কি করে যে শুধু দেখবেন যে এমবে পড়ে যাচ্ছে, ওই সেকশনের টাইটেলগুলো কতগুলো পড়ে একটু শেষ। বুঝতে পারছেন? তখন যখন প্রশ্ন করতে একটু করে এদিক সেদিক করে প্রশ্নটা করছে, উনি আর উত্তর দেওয়ার ক্যাপাসিটি হারিয়ে ফেলে। আচ্ছা, একটু ক্লিয়ার? তাইলে এখানে আরেকটা কথা আছে, এখন জামিন দিয়েছে, আবার জামিনটা বাতিলের কথাও বলা আছে। বুঝতে পারছেন? জামিন দিলে হবে, জামিন তো বাতিলও করতে হবে না। হ্যাঁ, একটু বাতিল করবে তাহলে আর ব্যবসা জমবে নাকি? আচ্ছা, তাহলে 497 সাবসেকশন 5 এ কি আছে? জামিন বাতিলের বিষয়ে উল্লেখ করা আছে। ঠিক আছে? কততে? 497 সাবসেকশন 5 এ। তাহলে কি বলছে? জামিন বাতিল। তো জামিন বাতিল কে কে করতে পারে সেটা বলছে এখানে। ঠিক আছে? তাহলে তিনটা ফোরামের কথা বলে দেওয়া আছে। তাহলে জামিন বাতিল কে করতে পারে বা কোনো, তাহলে সেটা জামিন বাতিলের বিধানটা কোথায় আছে এটা একটু সাবসেকশন সহকারে শিখতে হবে। তাহলে 497 সাবসেকশন 5 এ তাহলে কে করতে পারে? বলছে যে হাইকোর্ট, দায়রা জজ, তারপর হচ্ছে যে জামিন প্রদানকারী আদালত। আবার বলছি, তাহলে হচ্ছে যে হাইকোর্ট, দায়রা জজ, জামিন প্রদানকারী আদালত। হাইকোর্ট, দায়রা জজ, জামিন প্রদানকারী আদালত, মানে যে আদালত জামিন দিয়েছে। ঠিক আছে? হাইকোর্ট, দায়রা জজ, জামিন প্রদানকারী আদালত। মানে 497 ধারার অধীনে যে জামিনগুলো দিয়েছে সেটা চাইলে কি করা যেতে পারে? 497(5) এর বিধান বললে তাহলে বাতিল করে দেওয়া যেতে পারে। তাহলে বাতিল করার অথরিটি কয়টা? তিনটা। কি কি? হাইকোর্ট, দায়রা জজ, সরি, জামিন প্রদানকারী আদালত। ওখানে দায়রা জজ হবে না, দায়রা আদালত হবে। বুঝতে পারছেন? একটু দেখার জন্য যারা ভুল হচ্ছে বলতে লাগছে, তাহলে দায়রা আদালত হবে, দায়রা আদালত। ঠিক আছে? হাইকোর্ট, দায়রা আদালত, জামিন প্রদানকারী আদালত। আবার বলছি, হাইকোর্ট, দায়রা আদালত, জামিন প্রদানকারী আদালত। না,
96 বিধান হচ্ছে যে আপনি জেনারেলি জামিন একবার যখন 96 নথিতে দাঁড়া হয় সেটা বাতিল করা যায় না। আচ্ছা আর এরপরে আমরা পড়ি এইটা ওই 498 ওই একটা দেখবেন যে আগাম জামিন বলে একটা কথা আছে যেটা আপনার হ্যাঁ আগাম জামিনের বিষয়টা তাহলে এখানে এই আগাম জামিনের বিষয়টা আলোচনা করা হয়েছে কততে 498 তাহলে 498 ধারার অধীনে জামিন প্রদান করার অথরিটি আছে দুইটা কোর্টে সেটা হচ্ছে একটা হাইকোর্ট আর একটা হচ্ছে দায়রা আদালতের হাইকোর্ট বা দায়রা আদালত ঠিক আছে তাহলে 498 ধারার অধীনে জামিন দিতে পারেন কে এখন আচ্ছা আপনাকে 497 ধারার অধীনে জামিন দিয়ে দিতে পারেন যদি বলি হাইকোর্ট দায়রা আদালত 497 দে বাতিলে না বলছি মানে কে দিতে পারবে কি কাল 96 ধারার অধীনে 97 ধারার অধীনে শুধু হাইকোর্ট আর দায়রা আদালত আর 496 ছোট একটা প্রশ্ন দেখছেন কিভাবে নিস্তব্ধ হয়ে যান আপনারা সহজ একটা প্রশ্ন পরীক্ষা দেখেন কিন্তু দেখেন পরীক্ষার হলে যখন মাথাটাকে একটু খাটান না সময় দিতে পারে ওই যে জামিন প্রদানকারী বলতেছে কে জামিন যেই দেখ না কেন সেই বাতিল করতে হবে মানে জামিন যে সবাই দিতে পারে ঠিক আছে কিন্তু ওটা অধস্তন হলে মানে উদ্বোধনের মধ্যে তাহলে একটা দায়রা আদালতের আছে আর হাইকোর্টের ক্ষমতা আছে বুঝতে পারছেন যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিচ্ছে তাহলে এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে তাহলে বাতিল করতে পারবে বা দায়রা আদালতের কোনো বিচারক পারবে বা হচ্ছে হাইকোর্ট পারবে বুঝতে পারছেন যেমন হচ্ছে ধরেন একটা হচ্ছে যুগ্ম দায়রা জজ দিয়েছে তাহলে যুগ্ম দায়রা নিজে করতে পারবে বা দায়রা জজ বাতিল করতে পারবে কিংবা হাইকোর্ট করতে পারবে এই এটা বলছে তাহলে কে দিতে পারেন 497 ধারার অধীনে সব মানে ম্যাজিস্ট্রেটও দিতে পারে দায়রা আদালতের বিচারকও মানে ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারক দায়রা আদালতের সকল বিচারক দিতে পারে এমনকি হাইকোর্ট দিতে পারে ঠিক আছে আর 496 ধারা দিতেছে মানে সব আদালত সব ফৌজদারি আদালত বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারছেন ছোট্ট একটা প্রশ্ন এটা এরকম বুঝতে আইনে সব বিষয় পড়তে হয় কিছু বিষয় হচ্ছে কমন সেন্স তাহলে কি করে অ্যাপ্লাই করে আপনাকে মানে জিনিসটা বের করে নিতে হয় আর কি বুঝতে পারছেন আচ্ছা এবার 498 তাহলে কি বললাম আগাম জামিন কি জামিন আগাম জামিন তাহলে এটা কে দিতে পারে এখানে দুটো আবার এটা দেখবি তাহলে 96 97 কি বুঝতে পারছেন কে সবাই আর হচ্ছে যে 498 হচ্ছে কি হাইকোর্ট আর হচ্ছে দায়রা আদালত হাইকোর্ট আর দায়রা আদালত তাহলে আচ্ছা এখানে একটা দেখবেন এটা নিয়ে আপনাদের এইগুলো শুধু এই 498 ধারার সেকশনটা দেখবেন যে একদম ছোট কিন্তু এটা নিয়ে বিশাল বিশাল বই লেখা আছে শুধু একটা সেকশন নিয়ে আমার এত সাইকেল বই আছে তো 498 ধারা এই কথাটা নিয়ে তাহলে এখানে আপনাকে একটা প্রশ্ন করতে পারে এই প্রশ্ন তো অলরেডি এসেছে দায় আগাম জামিন বা ইন্টারিম বেল শব্দটা 498 ধারায় কয়বার উল্লেখ করা হয়েছে উত্তর হচ্ছে বা একবারের জন্য না ঠিক আছে তো এখানে একটা কথা বলি এখানে দেখবেন যে আগাম জামিন যেটা বলে এরকম কোনো কথাও নাই বুঝতে পারছেন এরকম কোনো কথা নাই এখানে আমি আপনাকে একটু করে বলছি এই অধ্যায়ের অধীন সম্পাদিত প্রত্যেকটি মুসলেকার অর্থের পরিমাণ মামলার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে তা অত্যধিক হবে না দণ্ডের পর আপিল থাকুক বা না থাকুক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করা বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত কোনো জামিন হ্রাস করা নির্দেশ দিতে পারে ঠিক আছে কোথাও এই কথাটা শুধু একটুকুই কথা আছে সেকশনের মধ্যে এছাড়া এর বাইরে কোনো একটা শব্দ নাই আর তাহলে এখানে কোথাও আগাম জামিনের বিষয়টা বলা আছে আগাম জামিন জিনিসটা কি বলেন তো গ্রেফতার হওয়ার পূর্বে জামিন
শুধু এটা নামে এখন যাবে তো ধরো 490 ধারার অধীনে চাইতে পারে না মা ছেলে তাহলে কি করছে বা কাউকে মানে এই হার্ট করেছে এরকম হচ্ছে যে একটা মামলা করলো তাহলে এরপর হচ্ছে যে আপনার উনি এই মনে করেন যে এসে বলছেন যে উকিল সাহেবের সাথে শরণাপন্ন হলেন তাহলে উনি বলে যে একটা জামিন দেয়া দিয়ে জামিন নিয়ে চলে গেলেন পারে না উনি গ্রেফতারও করেনি তো স্যারেন্ডার করে চলে আসছে না এরকম হয় না তো কোর্টে এসে যে নিজে উঠে ইয়া করে না আপনারা বলেন যে আজকে থাকেন এটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এটাও তো 496 ধারার অধীনে পারে না 97 ধারার অধীনেও পারে চাইলে অনেক সময় গ্রেফতার হয়নি তাহলে এটাতেও পারে কিন্তু আগাম জামিন বলতে কি হয়নি হয়তো তার বিরুদ্ধে এখন হচ্ছে যে মামলাটা বারবার বলছি এটার জন্য ভালো করে বুঝতে হয় ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয় বা যেটাকে বলে যে ক্রিমিনাল প্রসিডিং যেটা শুরু হয় যে যখন মামলাটা আমলে নেওয়া হয় তখন থেকে যতক্ষণ না চার্জ করবেন থেকে হচ্ছে বিচার শুরু হয়েছে তাহলে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে কখন বা ফৌজদারি মামলার আইনানুগভাবে জন্ম হয়েছে কখন তখন বলছে যখন আমলে নিচ্ছে না ততক্ষণ থেকে ওইটা জন্ম হয়নি আমলে নেওয়ার পর থেকে তাহলে আমলে নেওয়ার আগে তাহলে যেটা কোনো একটা কার্যক্রম করে তাহলে কাউকে কি করতে পারে গ্রেফতার করতে পারে অথবা মামলা হয়তো এখনো দায়েরও করেন থানায়ও হয়নি কোর্টও দায়ের হয়নি কিন্তু দায়ের হতে পারে ঘটনাটা বুঝছেন আমলে নেয়নি আমলে নেওয়ার আগ মুহূর্তে মানে এটা আমলে নেওয়ার আগ মুহূর্তে কিন্তু আইনানুগভাবে মামলাটা জন্ম হয়নি ঠিক আছে মানে এই মামলাটার আইনানুগভাবে জন্ম হওয়ার পূর্বে কারো যদি আশঙ্কা থাকে যে তাকে কোনো একটা জামিন অযোগ্য অপরাধে কি করতে পারে গ্রেফতার মানে হওয়ার তার আশঙ্কা জানতে এর ফলে তার কি হওয়ার সুযোগ নাই থাকবে না মানে যদি গ্রেফতার হয় তাকে হচ্ছে যে জামিন পাওয়ার তেমনটা সুযোগ থাকবে না মানে ওকে জেলে মানে বসে থাকতে হবে তো ওইরূপ আশঙ্কায় উনি চাইলে যদি তাহলে কি করতে পারে তাহলে ওই হাইকোর্ট বা দায়রা আদালতের বিচারক হতে চাইলে আগাম জামিন নিতে পারে বুঝতে পারছেন তাহলে এই ক্ষেত্রে কি অভিযুক্তকে আদালতে উপস্থিত হতে হয় আগে কিন্তু ছিল না করোনার সময় এটা নিয়ম করে ফেলছে এগুলো অন্য কথা ওইদিকে যাচ্ছি না সব কথা শিখে দিলে কেমন হবে নিজে নিজে কিছু করতে হবে না এই আইনের বিষয়গুলো সব শিখে দিবে না বুঝতেছে ওই যে কিছুগুলো গিয়ে গিয়ে শিখতে হবে সব জিজ্ঞাসা করলেও সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না সব শিখে দে আপনি চিনি ওরা কোনোদিন দেখছেন করো বলি দেখা যাবে যে যে কঠিন কতগুলো কাজ আছে এগুলো চিনি কখনো শিখাবো না এগুলো আপনাকে দেখে দেখে বুঝে ফেলতে হবে ওই তো উনি দেখবেন যে ওইটা লুকাই লুকাই করে হয়তো একটা ভালো পিটিশন যেগুলো আছে ওই সুন্দর করে লিখে না এটা বা ওইটা কিভাবে লিখতেছে ওখানে আপনাকে দেখায় না হ্যাঁ লিখতেছে আপনার সামনে কিন্তু কিভাবে লিখতেছে এগুলো দেখায় না তো এখন আপনাকে রপ্ত করে ফেলতে হবে একদিন দেখে দেখে খুঁজে বের করে নিয়ে দিতে হবে আর এটা যদি করতে না জানেন তাহলে হচ্ছে যে ইয়া করতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা যেটা বলছি এই আপনার আচ্ছা এটা তো চলতেছে না মনে হয় না আচ্ছা তাহলে আমরা যেটা বলছি তাহলে এখন তাহলে এইটা আগাম জামিন শব্দটা বা ইন্টারিম বেল শব্দটা এই যে 498 ধারাতে একবার জন্য ইউজ করা হয়নি তাহলে এখানে কোন শব্দ তাহলে আগাম জামিনের বিষয়টা উল্লেখ করা হয়নি কিন্তু এখানে শুধু একটা শব্দই উল্লেখ করা হয়েছে এখানে লিখবেন যে যে কোনো ক্ষেত্রে আর ইংরেজিতে এটাকে বলেছে অ্যাট এনি কেস বুঝতে পারছেন এই শুধু এইটাকেই ব্যাখ্যা করে কিন্তু এই আগাম জামিন শব্দটা নিয়ে আসা হলো যে বলছে যে অ্যাট এনি কেস মানে যে কোনো ক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রে বলে দিয়েছে এটা মামলা হওয়ার পরে হোক আগে হোক যে কোনো ক্ষেত্রে শব্দটাকে বিশ্লেষণ করে আগাম জামিন শব্দটা আনয়ন করা হয়েছে ঠিক আছে তাহলে যে কোনো ক্ষেত্রে তাহলে কি করতে পারে হাইকোর্ট হচ্ছে যে আপনার হাইকোর্ট বা হচ্ছে দায়রা আদালত তাহলে কাউকে আগাম জামিন দিতে পারে আগাম জামিন দিতে পারে বুঝতে পারছেন তাহলে এই মানে হচ্ছে যে একটা জিনিস শিখে রাখেন সেটা হচ্ছে যে কারো যখন কি হয়ে যায় অনেক সময় এগুলো হাইকোর্টও এগুলো হয়তো আইনজীবীরা অবহিত করে না তো যে মামলা আমলে নিচ্ছে এটা কিন্তু ভুল হয়ে যায় মানে এখন ধরেন হাইকোর্টের তো ভুলের কথা বলা যাবে না কিন্তু হচ্ছে জিনিসটা ভুল হয় মানে প্রসিডিংস তো ভুল হয়ে যায় আর কি কারণ এটা হচ্ছে অনেক সময় ধরেন আইনজীবী সাহেবরা হচ্ছে যে মিস ইন্টারপ্রিট করে অনেকজন হচ্ছে যে ওইটাকে অবহিত করলো না যে এখানে তো মানে হাইকোর্ট বিভাগ তো জানে না যে এখানে অধস্তন আদালতে আসলে মামলাটা আমলে নিয়েছে কিনা ওনার সাথে যতটুকু পরিমাণ দিয়েছে তাহলে আইনজীবীরা যতটুকু উপস্থাপন করছে ততটুকু পরিমাণ উনি জানেন ঠিক আছে তখন এটা যখন দেখলো যে এটা আমলে নিয়ে ফেলা কিন্তু যখন হচ্ছে একটা ফৌজদারি মামলা আমলে নিয়ে ফেলা হয় তখন কিন্তু আগাম জামিন দেওয়ার সুযোগ নাই তাকে এটা 496 আসতে হবে না 497 আসতে হবে অত 498 দিতে পারে কিন্তু এটা আগাম জামিন না 498 ধারাতে শুধু আগাম জামিন দিতে হবে এরকম না যে কোনো ক্ষেত্রে বলে দিয়েছে যে কোনো ক্ষেত্রে এটা আপিল পর্যায়ে 498 ধারার ক্ষমতা প্রয়োগ করে তাহলে কি করতে পারবেন হাইকোর্ট বিভাগ কাউকে জামিন দিতে পারবে
বুঝতে পারছেন? এটা কাউকে ডিগ্রি হয়ে গেল ওই যে কারণটা, হ্যাঁ তখনও যেমন দিতে পারবেন, এটা যে কোনো ক্ষেত্রে এটা অনেক বাস পাওয়ার। হাইকোর্ট বিভাগের এটা তো এক্সারসাইজ করে হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর হচ্ছে যে দায়রা আদালতে তেমনটা এক্সারসাইজ করে না। হ্যাঁ, তাই বুঝতে পেরেছেন? যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তাইলে মামলা আমলে নিলে এটা পারে না। আগাম জামিন পেতে হলে আমন্ত্রণ মানে আমলে নেওয়ার আগে আবেদন করতে হবে। হ্যাঁ, আমল নেওয়ার পর, ঠিক আছে? অত মামলাটা এখনো দায়ের হয়নি এই পর্যায়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যেটা বলছি যে এটা গেল, এখন এটা তো আর তেমনটা বলার কিছু নাই। এটা এখানে জন্য ইয়াতে আছে কিভাবে কিভাবে ওই যে কোন কোন নীতি অবলম্বন করবে, এগুলো এখানে লাগবে না, এগুলো রিটেনের জন্য লাগবে, ঠিক আছে? তাহলে এতটুকু পরিমাণ শিখেন। তাহলে এই এরপরে বেলবন কি হলো? হ্যাঁ, আচ্ছা, এটাতে আরেকটা বিষয় আছে, সবচেয়ে বড় কথা বলা আছে যে বেলবন্ডের টাকা কমানো বাড়ানোর বিষয়টা বলা আছে। মানে এখানে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত হচ্ছে যে ওই বেলবন্ডে যে টাকাটা দেয়, তাহলে এটার অর্থের পরিমাণ কমাইতে পারবে, বাড়াইতে পারবে। বুঝতে পারছেন? বাড়াইতে পারবে, কমাইতেও পারবে। তাহলে এটা কোথায় বলা আছে? আপনার 498। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওই বেলবন্ড যেটা দেন, এটা কত ধারার দিনে দেন? 499 ধারার দিনে। ওই যে বেলবন্ড দেন না, বেলবন্ডটা কত ধারার দিনে দেওয়া হয়? এটা কিন্তু তাহলে 400 কত ধারা? 99 ধারা। বেলবন্ড জিনিসটা কি আসলে? বেলবন্ড জিনিসটা হচ্ছে যে যে শর্তে হচ্ছে যে জামিন মঞ্জুর করা হয়েছে, সেই শর্তাদি হচ্ছে যেখানে লিপিবদ্ধ থাকে, এটার নাম হচ্ছে বেলবন্ড। মানে একটু কিছু শর্ত থাকে না, তো বলছে যে আপনাকে 5000 টাকা বন্ডে, তাহলে কি করা হলো? জামিন প্রদান না না, ওই যে ইয়ার জন্য মানে ধার্য তারিখে হাজির হওয়ার সত্ত্বে পরে দেখি একটা অংশ আপনারা ওই যে কাজ করে কিন্তু পরেও দেখেন না, দেখবেন যে হচ্ছে সিনিয়র কি করছে, আপনিও খুশি হয়ে গেছেন। সিনিয়র হচ্ছে কি করতে দিছে, ওই যে আপনাকে বেল বন্ডে জানেন যে আজকে বেলের কাজ করলে হয়তো টাকা একটু বেশি পাওয়া যাবে, মাসের জন্য খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছেন, পরেও দেখেন সেটা হচ্ছে যে কি করলো যে ধরো এখানে লেখা আছে মানে এত টাকা, তাহলে বন্ডে, তাহলে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে এই যে মানে এই কোন সময়টাতে, এবং হচ্ছে যে ওই নির্দিষ্ট স্থানে যে হাজির হবে, হাজির হওয়ার সাথে তাকে হচ্ছে জামিনটা প্রদান করা হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে এইটা কোথায় 499 ধারার অধীনে দেওয়া হবে, ঠিক আছে? আর হচ্ছে যে এগুলো আর এখানে লাগবে না, ওই আপনার পাশে দুইগুলো পরীক্ষা লাগবে না, একটু করলে চলবে। একটু ক্লিয়ার জামিন বিষয়টা পারবেন? এগুলোতে প্রশ্ন আছে কারো? 499 পর্যন্ত বললে চলবে। এখানে প্রশ্ন আছে? তারপরে যাই, আগে দেখেন আমরা ওর মধ্যে চলে গেলাম, একটু 556তে চলে গেলাম। 556তে একটা বিষয় আছে যে বলছে যে এটাও আপনাকে জেনে রাখতে হবে, যে বলা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসের 3টা প্রিন্সিপাল আছে। মানে ন্যাচারাল জাস্টিসের 3টা প্রিন্সিপাল আছে, এগুলো কিন্তু সব মামলা, এটা দেওয়ানি ফৌজদারি সব মামলাতে কিন্তু বলবৎ করার চেষ্টা করা হয়। ন্যাচারাল জাস্টিস তো এটা পৃথিবীর সকল মানুষের জন্য ইউনিক, মানে এটা সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাইলে এরকম 3টা প্রিন্সিপাল, একটা প্রিন্সিপাল হচ্ছে যে নো ম্যান শুড বি কন্ডেমড আনহার্ড, আপনারা তো জানেন, সেজন্যই শুনানির ব্যবস্থা, এই জন্য আপনি আইনজীবী হতে চাচ্ছেন বা আইনজীবী হতে পারছেন, নাহলে কিন্তু শুনানির সিস্টেমটা থাকতো না, বা এখানে আমার বিচারক মানে আদালত ব্যবস্থাও থাকতো না, শুনবে না যা তাহলে যে যেমন ইচ্ছে তেমন করবে। তাহলে এটা, তাহলে এখন হচ্ছে যে যেটা বলছি, তাহলে ওই নো ম্যান শুড বি কন্ডেমড আনহার্ড, এটা হচ্ছে একটা ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল। আরেকটা হচ্ছে যে কি, আরেকটা প্রিন্সিপাল হচ্ছে a man should not be a judge in his own cause, ঠিক আছে?
মানে এটা আরেকটা ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল হচ্ছে যে কি হইতে পারবে না, নিজেই নিজের মামলার বিচারক হয়ে যেতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে নিজের মামলার বিচারক হওয়া মানে কি রেজাল্ট কি? আমার পক্ষে, আমি পক্ষে যাবে, আমি বিচারক, আমি হচ্ছে যে মানে আমি হচ্ছে যে কি অফেন্স কমিটার, ঠিক আছে? তাহলে কে আমার রায় কার পক্ষে যাবে? আমার পক্ষে, আমার ফেভারেই যাবে, ঠিক আছে? আমার ঘরের মামলা, মনে করুন আমার একটা জমি নিয়ে মামলা আমার কোর্টে, তাহলে রায় কার পক্ষে যাবে? আমার পক্ষে যাবে, স্বাভাবিক না? এটা এগুলোর জন্য বেশিরভাগ, কারণ এরকম মানুষ তো এখন এখানে পাওয়া যাবে না, না এরকম কিছু তো আছে। আবার হয়তো আপনি বলতে পারেন এমন কিছু তো থাকতে পারে, ওই দরবেশ টাইপের মানুষ যারা হচ্ছে ও নিজের পক্ষে তবুও নিয়ে যাবে না, মানে রাইটলি খুব কম পাওয়া যায়, খুব রেয়ার মানুষ, ঠিক আছে? তো বা তবু আমরা খুব পক্ষপাত দুষ্ট হয়ে যাই। হ্যাঁ, ইংল্যান্ডের একটা মামলা আছে যে আপনারা কখনো ওই যে টিকে যদি পারেন, ওটা অনেক বিশাল মামলাটা জাজমেন্ট এটা পাওয়া যায়। মানে ওই যে সাবকনসিয়াস মাইন্ডে আমরা যে সাবকনসিয়াস বায়াসনেসের একটা মামলা, মানে সাবকনসিয়াস মানুষ হচ্ছে সাবকনসিয়াসলি বায়াসড, মানে আমরা একটু বায়াসড হই, বুঝতে পারছেন? ওই যে ধরেন এই যে আমি কি করেছি, মানে অন্তত এটা হলেও করতেছি, মানে আমার কোর্টে আসছে, আমার কোর্টে দেখতেছি যে ধরেন গিয়ে হচ্ছে যে একটা আমাদের সাতকানিয়ার মানুষ, আমি অন্তত কি করলাম, শুনছি যে একটু সাতকানিয়ার মানুষ বলে, সেজন্য অন্তত এতটুকু তো করেছি, তার জন্য দেখে যে একটু ওর মামলাটা আগে ধরে দিই। এটা একটু বায়াসনেস হয়ে না, কিন্তু ওখানে ওইভাবে করে দেওয়া যায় না, মামলাটা আমি আগে দিয়ে দিছি, আমি ওখানে কিছু করিনি, হেল্প করিনি, তবু বলছি আমি একটু বায়াস ছিলাম, হ্যাঁ বলছি যে ও মামলাটা আগে দেবো, স্টাফে বলতেছি ওই এটা তত ওই অমুকেরটা দিয়ে দেবো, ঠিক আছে? তো অথবা ওই যে আমি জানি যে অমুকের সাবমিশন খুব বেশি সুন্দর, ঠিক আছে? তো আমি হচ্ছে তাহলে অমুকেরটা দাও মামলাটা, এইটা শুনতে ইচ্ছে হতেছে না, ও এসে বকর করবে, কিচ্ছু জানে না, ঠিক আছে? তো এরকম হইতে পারে, কিন্তু তো এটাও কিন্তু বাইস, কিন্তু এটা করা উচিত না কখনো, মানে এই জিনিসগুলো এভাবে বলে তাহলে করা যাবে না, করা যাবে না, ওই যে বলছি। তো সেই জন্য বলছে যে অ্যাভেন শুড নট বি, আবার এটা বলছে যে অ্যাভেন শুড নট বি আজাজ ইন হিজ ওন কজ, মানে দেখা যাচ্ছে আমি নিজেই মামলার একটা পক্ষ, ওই ক্ষেত্রে আমি কি হইতে পারবো না, তাহলে মামলার ওই আমার সকল প্রকার এখতিয়ার আছে, আইনানুগভাবে আর্থিক এখতিয়ার বলেন যা যা আছে সবকিছু আছে, তবু আমি ওই মামলা বিচারক হইতে পারবো না। অথবা আমার ওই মামলা ব্যক্তিগত স্বার্থ আছে, মানে পার্সোনাল ইন্টারেস্ট আছে, ঠিক আছে? আমার কোনো আত্মীয়র মামলা বা কার, তাহলে ওই ক্ষেত্রেও বলছে যে আমি কি করতে পারবো না, আমি বিচার করা হতে বাধ্য হবো, বুঝতে পেরেছে? তাহলে এখানে এই মানে হচ্ছে কোনো মামলায় বিচারকের সকল প্রকার এখতিয়ার থাকা সত্ত্বেও তাহলে কি করতে পারেন, বিচারক যদি 556 ধারার এই দুইটা বিষয় তার থাকে, তাহলে সেক্ষেত্রে উনিও ওই মামলা বিচার করতে পারবেন না, এখতিয়ার আছে সবকিছু, তবুও বিচার করতে পারবেন না। তোর ক্ষেত্রে যখন উনি ওই মামলা নিজে একটা পক্ষ, বা কিংবা হচ্ছে যে ওই মামলাতে ওনার ব্যক্তিগত স্বার্থ রয়েছে, বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে এটা সেম একটা বিষয় হচ্ছে যে আবার দেওয়ান, এটা হচ্ছে ফৌজদারি বিচারকদের ক্ষেত্রে, আবার দেওয়ানি আদালতের বিচারকদের ক্ষেত্রেও কি আছে, একই প্রিন্সিপাল আছে। কোথায় আছে বলেন তো, কি কোথায় করেননি? যদি এত দেওয়ানি কার্যবিধি করে দিলে তাহলে আপনাদের ওইখানে করা উচিত, হ্যাঁ ওইটা কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির আরেকটা মূল কোর আইন হচ্ছে যে দেওয়ানি আদালতের কথা কোথায় বলা আছে, কোন আইনে বলা আছে? সিভিল কোর্টস অ্যাক্ট কত সালের? 1887 সালে, 1887। এটা কিন্তু কোর আইন, এটা পড়তে হবে, শুধু দেওয়ানি কার্যবিধি করলে হবে না। সিভিল কোর্টস অ্যাক্ট 1887, এটা সেকশন 38 এ বলা আছে একই কথা, এইটাতে যেভাবে করে বলা আছে, এটা দেওয়ানি বিচারকদের ক্ষেত্রে ওইটাও সেম, মানে যে ক্ষেত্রে হচ্ছে দেওয়ানি আদালতের বিচারক হচ্ছে নিজেই মামলার পক্ষ, বা ওই মামলাতে তার ব্যক্তিগত স্বার্থ রয়েছে, সেক্ষেত্রে ওই দেওয়ানি আদালতের বিচারক ওই সকল প্রকার এখতিয়ার থাকা সত্ত্বেও ওই মামলাতে বিচার করা হতে কি হবেন, বাধিত হবেন, বুঝতে পেরেছেন? এটা সিভিল কোর্টস অ্যাক্টে সেকশন 38 এ বলা আছে। আর হচ্ছে একই বিষয়টা কোথায় আছে? ফৌজদারি কার্যবিধি 556 এ। আচ্ছা চলতেছে না, ইয়া তো আসছে বলো, এখন চলতেছে। আমারও তো অবস্থা, এরপর আমার আর আপনার এরপর রিটেনের ক্লাস আছে, এরপর আমাদের বিকালে জুডিশিয়ারি পেজের ক্লাস আছে, বুঝতে পারছেন? আপনার ক্লাস দিয়ে তো শেষ না, তাহলে শেষ হয়ে গেলে তাহলে করতে হবে, বুঝতে পারছেন? আবার লাগাই দেন নাইলে এটা বলে শেষ হয়ে গেল। লাস্ট কালকে করেছিলাম না, কালকে যেহেতু আপনাদের পরে আর ক্লাস ছিল না, আমি করেছিলাম তো। আচ্ছা তাহলে এখানে যেটা বলছি, আচ্ছা
এই তাহলে এমএন শুড নট বি অ্যাডজাস্ট ইন হিজ ওন কস্ট, তাহলে এটা এখানে আছে। আরেকটা আমরা বলবো যে 561A ইনহারেন্ট পাওয়ার, ঠিক আছে? এই যে ফৌজদারি আদালতের হচ্ছে যে ইনহারেন্ট পাওয়ার, এই যে দেওয়ানি আদালতের হচ্ছে যে ইনহারেন্ট পাওয়ার নিয়ে কোথায় বলা আছে? সেকশন 151 এ। তাহলে দেখবেন দেওয়ানি কার্যবিধি বেশিরভাগ হচ্ছে 151 এর পিটিশন। হ্যাঁ, তাহলে দেওয়ানি সেকশন এখানে আর এখানের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেন? 561 এ তে বলা আছে, আর এটা হচ্ছে প্রথম দেওয়ানি আদালতের বিচারকদের ইনহারেন্ট পাওয়ারটার কথা বলা আছে 151 ধারাতে। তো 151 ধারা ওইখানে সকল দেওয়ানি আদালতের বিচারকের কি আছে? ইনহারেন্ট পাওয়ার আছে। 151 ধারার ক্ষমতাটা কার কার আছে? সকল দেওয়ানি আদালতের বিচারকের। দেওয়ানি আদালতের বিচারক কত রকমের আছে? সবার আছে। আর ফৌজদারি তাহলে বিচারকদের হচ্ছে ইনহারেন্ট পাওয়ারের কথা বলা আছে কত? 561 এতে। এখানে কার আছে? অনলি হাইকোর্টে। অনলি কার আছে? হাইকোর্টে। 561 এ ক্ষমতাটা কার আছে? অনলি হাইকোর্ট বিভাগে। শুধুমাত্র কার? হাইকোর্ট বিভাগে। হ্যাঁ, তাইলে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথমটা বলে দিই, এটা ন্যায় বিচার। বুঝতে পারছেন? ন্যায় বিচার থেকে কেউ যদি বঞ্চিত হয়ে যাচ্ছে মনে করতেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ওই যে নিচে, আচ্ছা আমি মুখে বলছি, নিজেরা লিখেন, কষ্ট করে, কষ্ট না করলে ভালো করা যাবে না। টাকা দিয়ে কষ্ট শেষ, শেষ কষ্ট না করবে, যারা কলেজে আসবে তারা করবে, আর কেউ করবে না। এটা তো হবে না। ফৌজদারি কার্যবিধান কার্যকরের আচ্ছা, এখানে দেখেন 3টা ক্ষেত্রে হচ্ছে যে 561 এর ক্ষমতা হাইকোর্ট বিভাগ প্রয়োগ করতে পারে। এক হচ্ছে যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দেখবেন যে এগুলো কেন, দেখবেন যে কিছু কিছু বিষয় আছে যে কি আছে আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, আইনগত বিধান দিয়ে আপনার বিষয়টা কি করা যাচ্ছে না, প্রতিকার দেওয়া যাচ্ছে না। তাইলে হাইকোর্ট হচ্ছে যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য চাইলে কি করে নিতে পারবেন, মানে আইনের বিধানটার বাইরে গিয়েও হচ্ছে একটা প্রতিকার দিতে পারবেন, যাতে হচ্ছে যে কি হয়, ন্যায় বিচারটা নিশ্চিত হয়। যেমন আমরা ওই যে দেওয়ানির ক্ষেত্রে অনেক কিছু করে থাকি, দেখবেন যে কেবল হচ্ছে যে ইনহারেন্ট পাওয়ারটা এক্সারসাইজ করে। হ্যাঁ, যেমন হচ্ছে যে ধরেন কি করা হলো, যে আজকে হিয়ারিং এর জন্য একটু ডাকা হলো, আইনজীবী সাহেবকে খুঁজে পাওয়া যায় না, আমি মামলাটা ডিসমিস ফর ডিফল্ট করে দিয়েছি। তাহলে উনি কিন্তু আমি যে কোর্ট করে দিয়েছে, আমি ধরেন ফার্স্ট হাফে কোর্ট করেছি, ওনার মামলা ফার্স্ট হাফে ছিল, ফার্স্ট হাফে উনি আসেনি, সেকেন্ড হাফে আসছে, এসে বলতে স্যার আমি তো অন্য আদালতে ইয়াতে ছিলাম, তো এখন হচ্ছে যে উনি কি করলো, তাহলে এইটার একটা পিটিশন দিতে হলো, তো উনি কি করবেন? এখন যদি ওই দিনই আমাকে যখন পিটিশনটা দিচ্ছে, আমি জানি যে ওনাকে এখন সেকশন মানে রুল 9 এ অর্ডার 9 এর অধীনে আসলে ওনাকে একটা কস্ট দিতেই হবে, আমাকে একটা অ্যাফিডেভিট ওনাকে রেডি করতে হবে। তাহলে কি
কিন্তু এখন দেখা যাচ্ছে তাহলে ওটা হচ্ছে যে ওনার লস হয়ে যাচ্ছে, উনি তো আসলো দেখতেছি যে যখন উনি বলছে পক্ষটা তো করি স্যার আপনি যদি এটা করি তাহলে উনি আমাকে ফিও দিয়েছে, অনেক সময় আমি বলে তাহলে হচ্ছে যে উনি তো আসলে আমাকে ফিও দিয়েছে, এখন আমার ফল্টের কারণেই কেবল হচ্ছে উনি কি করতে পারেন, মানে এই মামলাটা ডিসমিস ফর ডিফল্ট হয়ে গেল, তা উনি স্যার উইটা ইয়াটা দিবে কেন? তো এখন তাহলে আমাকে দেখতে শুধু আমি যদি রুট হয়ে যায়, আইনের বিধান তো এইভাবে করে আছে, আমি তাহলে আমি এটাই আছে এটাই করবে না, ঠিক আছে? তো আমি তো দেখতেছি না, হ্যাঁ পক্ষ তো হাজির আছে, উপস্থিত আছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আইনজীবী সাহেব কি ছিল না, হচ্ছে কোর্টে উপস্থিত ছিল না, অন্য কোনো মামলাতে উনি ইয়াতে ছিল। তো এখন দেখতেছি তাহলে আমাকে যদি ওই মামলাটা ওই লোকটা তো যেহেতু আসছে, তাহলে ওদের একটা একটা ডিসিশন করতে হলে আমাকে কি করতে হবে, তাকে কবিতা দিতে হবে, কিন্তু আইনে যাতা করে ফেলবে তাহলে তার এটা আমি যদি তাকে কস্ট দিলাম বা এটা দিলাম তাহলে তার লস হবে, ঠিক আছে? তো এই কাজটা আমি কি করলাম, ওকে নিয়ে আমি নিশ্চিত করে দিলাম 151 ধারায় ওই যে আইনজীবী সাহিত্য বললাম যে পিটিশন দেন, তাহলে এটাই আমি মধ্যে দিলাম, এখানে আমি কষ্ট করলাম, আমি দেখলাম ওইটা ইয়ারকে আমি উপস্থিত পেলাম, কিন্তু হচ্ছে যে আইনজীবী সাহেব হচ্ছে যে তাহলে ন্যায় বিচার নিশ্চিত করানোতে কি করা হলো, এটা বিনা খরচা আমি মনে করে দিলাম এই বিচারটা শেষ। তাহলে ওই মামলাটা ওই রেজিস্ট্রেশন ফাইল করা হলে 151 ধারার অধীনে, তাহলে আবার কি করা হলো, তাহলে উনি ওই হচ্ছে ওই মামলাটা আবার পরবর্তী দিন থেকে হচ্ছে যে উনি চালাই দিলেন, অথবা উনি চাচ্ছে যে ওই দিনই সাক্ষ্য দিবে, কিন্তু আমি যদি ডিসমিস করে ডিফল্ট করে দিলাম, এটা ওই দিন যদি দিতে চাই তাহলে ওইটাও আমি চাইলে এইভাবে করতে পারি, ডেমিচে নিশ্চিত করানো হতে। আর হচ্ছে যে আরেকটা কি, ফৌজদারি কার্যবিধি কোনো বিধান কার্যকর করার জন্য, ঠিক আছে? ফৌজদারি কার্যবিধি ওই যে বিধানটাকে কার্যকর করার জন্য, বিধান একটা আছে কিন্তু সেটাকে কার্যকরী করার জন্য কি করা যাচ্ছে, মানে ওইটা সুস্পষ্টভাবে মানে বোঝা যাচ্ছে না, এটাকে যাতে যথোপযুক্তভাবে কার্যকর করা যায় সেই জন্য উনি বিবেচনামূলক ক্ষমতা বলেও কি করতে পারবেন, আদালত হচ্ছে কোনো একটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে, ঠিক আছে? তাহলে আরেকটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির অধীনে হচ্ছে যে সংগঠিত কোনো কাজের হচ্ছে যে অপব্যবহার রোধ করার জন্য, হ্যাঁ তাহলে হচ্ছে যে মানে ফৌজদারি আদালতের কার্যক্রমের যে আছে, আদালতের মানে এটা ফৌজদারি আদালতের আর কি, ফৌজদারি আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য কি করা যেতে পারে, 561 এই ধারার অধীনে হাইকোর্ট বিভাগ ডিসক্রিশনাল মানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তিনটা ক্ষেত্রে তাহলে হাইকোর্ট বিভাগ কি করতে পারে, বিবেচনামূলক ক্ষমতা বা ইনহারেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে। তাহলে ন্যায় বিচার নিশ্চিত, ফৌজদারি কার্যবিধির বিধান কার্যকর, আর আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করা, আদালতের কার্যক্রমে মানে ফৌজদারি আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করণার্থে, ঠিক আছে? এই দেখেন আপনি এটা পড়লে আবার হচ্ছে দেওয়ানি কার্যবিধি 151 ধারাও শিখা শেষ। তাহলে দেওয়ানি এখানে আরেকটা জিনিস আছে, আমি বললাম না প্রথমে তো বললাম এখানে শুধু হাইকোর্ট বিভাগ, এখানে যে কোনো দেওয়ানি আদালত, হ্যাঁ, আর শুধু এই দেওয়ানি আদালত কিন্তু ওই যে ইনহারেন্ট পাওয়ারটা প্রয়োগ করতে পারে এই দুইটা গ্রাউন্ডে, কি একটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত, ফৌজদারি কার্যবিধি জায়গায় কি হবে, দেওয়ানি কার্যবিধি বিধান কার্যকর, বুঝতে পারছেন? এর লাস্টেরটার বাদ, বুঝতে পারছেন কোন দিকে পড়া শেষ? ফ্রিতে পড়া দিচ্ছি না, আপনারা কিছুই কি করতেছেন না, আমলে নিচ্ছেন না, না এটা দেখছেন কম্পারিজন করলে দেখেন তখন আপনার অটো মনে থাকে, দেওয়ানি কার্যবিধি যখন পড়তেছেন 151 ধারা পড়ছেন, শুধু এই কম্পারিজন ওইখানে যে কোনো দেওয়ানি আদালত হাইকোর্ট, তখন 561 লিখে রাখতে হবে, তাহলে হাইকোর্ট ন্যায় বিচার নিশ্চিত ও ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধির, সেজন্য আমি বলছি যে ওই যে কার্যবিধির হচ্ছে বিধান কার্যকর করার জন্য, আর এখানে হচ্ছে আরেকটা এক্সট্রা আছে, আপনি যখন 151 ধারা তাহলে এক্সট্রাটা কি, ওই যে ফৌজদারি আদালতের কার্যক্রমে অপব্যবহার রোধ করা, এখানেও বিধান কার্যকর করলে অটো হচ্ছে এটা রোধ হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে তবুও এক্সট্রা করে বলা আছে, তিনটা আছে, ফৌজদারি আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধের বিষয় মানে রোধ করার জন্য কি করা যেতে পারে, 561 এই ধারার অধীনে হাইকোর্ট বিভাগ এই ইনহারেন্ট পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে, কিন্তু দেওয়ানি আদালতের এটা নাই, বুঝতে পারছেন? 151 আর 561 ওইটা বললাম যে সকল দেওয়ানি আদালত, আর এখানে শুধু কেবল হাইকোর্ট, আর এখানে হচ্ছে যে তিনটা গ্রাউন্ডে, তাহলে ওই যে কি হাইকোর্ট পারে ওখানে পারে দুইটা গ্রাউন্ড, আর হচ্ছে এটা দেওয়ানি আদালতের ক্ষমতা, এটা ফৌজদারি আদালত, শেষ, ঠিক আছে? আর পার্থক্য হচ্ছে যে এটা গোসার পড়াই আর হচ্ছে এটা, ঠিক আছে? আর পার্থক্য বলে দিলাম আর কি, হ্যাঁ
তাহলে এটা কেন শিখবে? এটা তো কতগুলো মনে রাখার জন্য দেখবেন যে এটাই মনে থাকবে। এই যে কথা শুনে কতগুলো এরকম কথা বলে যে এইগুলো মনে থাকে, বুঝতে পারছেন? এই যে ওই বাইরের দেশে পড়ার সময় কিন্তু ওরা অনেক জোকিং করে, কেন জানেন? এগুলো মনে রাখার জন্য, সেট করার জন্য। আমাদের দেশে তো দেখবেন যে স্লাইড রেডি করলে ওরা স্লাইডটাকে কি করে রিড আউট করে দিয়ে চলে যায়। বাইরের দেশে কিন্তু স্লাইড রিড আউট করে না, এটা পড়তে দেয় এমনি। স্লাইডটা পড়তে দিয়ে ওনার আদলে উনি কতগুলো গল্প বলে বা উদাহরণ বলে এখান দিয়ে ওইগুলো বলে ফেলে, বুঝতে পারছেন? পড়ার সিস্টেমটা ওইখানে এরকম। আচ্ছা, ক্লিয়ার? তাহলে শেষ তো পড়া না জানা যায় 561 এতে চলে আসছি না? আচ্ছা, আর একটু করি আমরা। বলবেন কি দেওয়ানি কাজ ভিডিও তো শেষ করে দিছি, 151 ধারাতে চলে গেছি। ধারা আছে কয়টা? ধারা কয়টা? 158টা আপনি রিপিট হয়ে গেছে সবগুলো, আর এমনি বাকি আছে কয়টা? 53টা। ঠিক আছে, 53 পর্যন্ত আছে, আর বাকিগুলো রিপিট হয়ে গেছে। আগে 58 পর্যন্ত তবু যদি পরীক্ষায় লিখতে হবে। আচ্ছা, একটু এখানে যাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা পড়ে দিই। একটু আগে পড়ি। জমি বা পানি, Miss Mama, 140. Yes. আচ্ছা, তাহলে আমি লিখছি না, কতগুলো আপনাদের নিজেদেরকে লিখতে দিই, বুঝতে পারছেন? প্রথমটা হচ্ছে আপনার এই জমি বা পানি সংক্রান্ত বিরোধ হবে, ঠিক আছে? জমি বা পানি সংক্রান্ত যদি বিরোধ হয়, তাহলে সেটা হচ্ছে যে কি করার জন্য, সেই বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য আপনি চাইলে কি করতে পারেন? 145 এ আশ্রয় নিতে পারবেন, ঠিক আছে? তাইলে ফৌজদারি কার্যবিধিতে কিছু কোয়াসি সিভিল, কোয়াসি ক্রিমিনাল বিধান আছে। কি বলছি? কোয়াসি মানে কি? বলতে করতে বুঝতে পারছেন? কিছু কিছু শব্দ আছে এক এক জায়গায় এক এক বেমানান দেখায়, বুঝতে পারছেন? মানে কিছু শব্দ আছে, মানে ওইটা শব্দটা ইউজ না করে অন্যরকম বললে ভালো দেখায়। আচ্ছা, মানে কোয়াসি সিভিল, কোয়াসি ক্রিমিনাল, হ্যাঁ, মানে সিভিলের মতো কাজ করে আবার ক্রিমিনালের মতো প্রতিকার। মানে এখানে দেখেন ফৌজদারি কার্যবিধি হিসাবে জমি পানির কথা চলে আসছে না? ফৌজদারিতে আমরা জানি জমি পানির কোনো বিষয় নাই, কিন্তু হচ্ছে যে এটা স্পিডি রিমেডি দেওয়ার জন্য, তাহলে কি করা হয়? এই 145 মামলাটা, যেমন কারণ এটা হচ্ছে যে আমাদের বলবো কি, আমাদের দেওয়ানি আদালতের ক্ষেত্রে তো অনেক বিষয় বিবেচনা করতে হয়। তো এটা বিষয় বিবেচনা করে দিতে দিতে মানুষ হয়তো প্রতিকার নাও পেতে পারে। তো কারো দেখবেন যে হুটহাট বেদখল করে ফেলতেছে যাতে ওইটা করতে না পারে, বুঝতে পারছেন? তো ওইটা যাতে ও যাতে প্রতিকারটা পায়, যে তাহলে দখলটা যাতে বজায় রাখে, তো বা সমাজের শান্তি শৃঙ্খলাটা যাতে বজায় থাকে। দেখবেন হুট করে কাউকে বেদখল করে ফেলছে, আবার হচ্ছে যে এটা ও আলাদা ডিগ্রি পাইতে পারে, তো অনেক সময় লাগবে, বুঝলেন না? তাহলে এখন তো এটা জানেন, তো এটা একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। ওই যে আরেকটা বলছেন না, আপনি তো এরকম করলেও করা যাবে না, কিন্তু অনেক সময় আমরা তো দেখতেছি ওই যে একটা মামলাতে প্রথমে এসে এটা যদি যথেষ্ট পরিমাণে সিভিলে যদি আমি সময় দিয়ে করা না হয়, তাহলে এটা কিন্তু আসলে ভালো করা যায় না। একটা ভালো আইনজীবীও যদি একটা পিটিশন হচ্ছে, অনেকজন আছে না, আমি দেখি কিন্তু অনেক আইনজীবী আছে, ক্লায়েন্ট আসছে, কাগজ দুই সাইডটা যা দিছে ওইটা দিয়ে কি করে ফেললো, উনি একটা মানে একটা ড্রাফট, তো ওনার হ্যাঁ মামলাটা ফাইলিং করলে তো বলছে যে এত টাকা লাগবে ফাইলিং এর, কারণ সিভিলে তো মামলা ফাইলিং এ টাকা দেয়, আর হচ্ছে কোথায় টাকা দেয় যাবে না, না এই ইনজাংশন যাওয়া সিভিলে, আর তেমনটা আরগুলো বিচার করতে সব দেখেন না, আপনি কবে চেক করেন, লুঙ্গি পরে আসলে বসে দেন, হ্যাঁ এখানে বলতে দেখে নাই করে দেয়, তাহলে দেয় না, ওটা উনি কেন রেডি করতে, অনেক সময় চিন্তা করে যে আসলে একটা জেরা যদি ওটা ভালো মতো রেডি করতে অনেক সময় দিতে হবে, তাহলে ওই সময়ের দাম তো ওনাকে দিবে না,
হ্যাঁ, তো উনিও কেন বা রেডি করবে, ঠিক আছে? আমি তো শুধু আইনজীবীকে দোষ দিয়ে লাভ নাই, তাহলে ওনার যদি এটার জন্য আউটপুট যদি না থাকে তাহলে উনি কেন উপায় করবে? তাহলে এখন এটা হচ্ছে, কিন্তু তবু ভালো আইনজীবীরা কিন্তু ওই সুনামটা কখনোই ক্ষুণ্ণ করে না। ঠিক আছে, উনি মানে হাবিজাবি একটা পিটিশন প্লেন্ট একটা আরজিটা রেডি করে চলে আসছে, ঠিক আছে? তো ওনার তো বলছে যে ওই যে কি আছে বলেন তো, কেন করে আসছে এটা? এটা কিন্তু একটা কমপ্লেন্ট পিটিশন হলে হেন তেন করে করবে না, মানে ফৌজদারি মামলা হলে করবে না, সিভিল মামলা হলে হেন তেন করে করবে না, কেন বলেন তো? সংশোধনের সুবিধা আছে। 17 অর্ডার 6 আছে, উনি জানেন যে কি আছে? রুল 17 অর্ডার 6 আছে। এটার কারণে উনি যতবার পিটিশন করছে যে তোমার এই মামলা পিটিশন দিতে হবে, এর টাকা দাও, নাইলে হবে না, তাহলে মামলা খারিজ হয়ে যাবে, ঠিক আছে? এই যে আরো টাকা যাতে ইনকাম করা যায়, এটা কিন্তু প্রচুর কিছু আছে, ওটা কিন্তু ড্রাফটটা অনেক সুন্দর, বুঝতে পারছেন? এটা দেখে কিন্তু একজন আইনজীবীকে ভালো একটা সুযোগ, যে যদি একটা আরজি ড্রাফট করতে পারে ওই মামলাটাকে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ওই মাফিক যদি কি করে, যদি উনি ওই যে কাগজগুলো দিতে পারে দেওয়ানি মামলাতে, আর হচ্ছে যে এই সাক্ষীদের তো জেরা করার ক্ষেত্রে কিছু কৌশল আছে, ওইগুলো কয়েকটা জিনিস শিখাইতে ওই দেওয়ানি মামলা কখনো পরাস্ত হওয়ার কোনো কিছুই থাকে না। আর যারা হচ্ছে যে ওই আর্জিটা সুন্দর করে ড্রাফট করতে পারে না, তো যতটাই সুন্দর করে জেরা করে, যতটাই সুন্দর করে সাক্ষী দেয়, ওই মামলায় কখনো কি হবে না, হয়তো বা দেখবেন যে ডিগ্রি তার পক্ষে আসবে না, মামলা খাইছে। তাহলে এটা আরজি ভাই যাবে সুযোগ না, আরজি যদি সুন্দর করে ড্রাফট করে একটা ভালো এটা পিছিয়ে একটা লয়ার দিয়েও চালানো যেতে পারে, কোনো ব্যাপার না মামলা। এখানে দেওয়ানি মামলাতে হচ্ছে যে আরজি ড্রাফটে লয়ারটাই বেস্ট লয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনাদের এই কথাগুলো কেন বলছি? তাহলে ওই যে এটার কারণে দেওয়ানি মামলার এই জটিলতার কারণে ওই যে বলছে উনি পিটিশন দিবে, তাহলে আমি তো বলছি যে প্রাথমিক মানে আমাকে যদি মানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে চায় বা হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে চায়, আমাকে কি করতে হবে? মানে আমাকে প্রাথমিকভাবে প্রমাণিত হইতে হবে যে তার প্রাথমিক দখল আছে, মানে প্রাথমিক দখলের প্রমাণ তো অন্তত আমাকে উপস্থাপন করতে হবে, মানে নথিদৃষ্টে আমাকে প্রাথমিক দখল আছে এটার মনে প্রতীয়মান হইতে হবে, ঠিক আছে? ওই অবস্থাতে কিন্তু আমাকে কি করার সুযোগ নাই। আমরা তো আর দেখতেছি না যে জমিতে কে আছে, সরজমিতে যাওয়ার সুযোগ আইনে আছে যদিও, কিন্তু হচ্ছে যে এটা তো করে না। তো এখন হচ্ছে যে যেহেতু এটা নাই, তাহলে এখন কি করবে? তাহলে যেহেতু এগুলো দেয় না, তো ওই কারণে কি যদি প্রতিকারটা পেতে চায় এই যেখানে এসে চলে আসতে পারে। তাহলে জমি বা পানি সংক্রান্ত বিরোধ, এই জমি বা পানি বলতে কি বোঝায়? এটা সংজ্ঞা দেওয়া আছে 145 এর সাবসেকশন 2 তে, এটা আপনাকে জানতে হবে। 145 এর কততে? সাবসেকশন 2 তে। হ্যাঁ, জমি বা পানি বলতে কি বোঝায়? জমি বা পানি বলতে বোঝা যায় দালান, লিখে নিয়ে এগুলো দালান, আর কি আছে? বাজার আছে, মৎস্য খামার আছে, তাহলে ফসল, ফসল বা ভূমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য, ফসল বা ভূমিতে উৎপাদিত হচ্ছে অন্যান্য দ্রব্য, আর সম্পত্তির খাজনা বা সম্পত্তির মুনাফা। আবার বলছি, জমি বা পানি বলতে কি বোঝায়? বুঝতে পারছেন? পানি বলতে পারি না, পানি বলতে দালান বোঝায়, এক্ষেত্রে বুঝতে পারছেন? পানি বলতে কি বোঝায়? দালানকেও বুঝাইতে পারে। পানি বলতে কি বোঝায়? বাজার বোঝায়। পানি বলতে কি বোঝায়? মানে জমি বলতে কি বোঝায়? মৎস্য খামারকেও বোঝায়। জমি বা পানি বলতে কি বোঝায়? বলছে যে ফসলকে বোঝায়। জমি বা পানি বলতে কি বোঝায়? ওই যে ভূমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্যকেও বোঝায়। জমি বা পানি বলতে কি বোঝায়? ওই যে সম্পত্তি যে মুনাফা আছে না, বা মুনাফা পান, ওই মুনাফাটাকেও বোঝায়। তাইলে বলছে জমি বা পানি বলতে কি বোঝায়? সম্পত্তির খাজনাকেও বোঝায়। সম্পত্তির খাজনা। তাহলে এটা একটু মুখস্থ করে ফেলিয়ে যে সংজ্ঞা, কিন্তু এখানে আপনি ডিরেক্ট শেখানোর কিছু নাই, সংজ্ঞা হচ্ছে ডাইরেক্ট যেভাবে আছে, যে ভাষা আছে ওইভাবে মুখস্থ করে ফেলতে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন পানি বলতে এখানে পানি কিছু আছে বলতে কি বোঝায়? হ্যাঁ, পানি বলতে দাও, পানি বলতে বাজার, পানি বলতে কি মাছের খামার, তারপর হচ্ছে পানি বলতে কি ওই যে ফসল, পানি বলতে কি ওই যে ফসল ছাড়া অন্যান্য যে দ্রব্য উৎপাদিত হয় তা। পানি বলতে কি বলছে যে ওই সম্পত্তির মুনাফা, পানি বলতে কি সম্পত্তির খাজনা। বুঝতে পারছেন? এই যে যেগুলো বলছে দালান, বাজার, মাছের খামার, তাহলে এগুলো সংক্রান্ত যদি আপনার কোনো বিরোধ হয়, ঠিক আছে,
তাহলে সেটার জন্য মানে একটু ইমিডিয়েট যদি রিমেডি পেতে চান আপনি চাইলে 145 এর হেল্প নিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি করে বলছে যে এটা কার কাছে এটা 145 এর পিটিশনটা দিতে হয়, সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে 145 এর বা জমি বা পানি সংক্রান্ত বিরোধ হলে তাহলে কার কাছে প্রতিকার চাওয়া যায়? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারার অধীনে? আচ্ছা, এরপরে আমরা যাই এই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজটা কি? শাস্ত্র হচ্ছে উনি দখলটা কি আছে এটা নির্ধারণ করে দিবেন। তাহলে এখানে কিন্তু দেখিয়ে এই যে ওরা যেটা করে ফেলে অনেক সময় এই যে যদি এগুলো অনেক চরম মাত্রা, এগুলো আমাদের বাংলাদেশে যারা নির্বাহী বিভাগরা যদি এভাবে মানে এটা যদি বলা যে চলে আর কি, এটা হচ্ছে যে বিচারটা করে সম্পূর্ণরূপে ভুল, পুরোটাই ভুল, বুঝতে পারছেন? ওইখানে কিন্তু ওরা দেখবেন যে আমি কয়েকটা রিপোর্ট দেখেছি 145 এর, ওই যে ওরা অ্যাসিল্যান্ডকে হচ্ছে যে সরাসরি 148 ধারার অধীনে ইয়া করার জন্য পাঠায়, ইনকোয়ারি করার জন্য পাঠায়। ইনকোয়ারি করার পরে হচ্ছে যে একটা রিপোর্ট দেয়, রিপোর্টও ওরা সত্যের কথা লিখে ফেলে, অমুকে সত্য নাই ইয়া আছে। তারপর হচ্ছে যে ওই কি ক্ষেত্রে দেখবেন যে ওরা লিখছে এখানেও লিখে অর্ডার দেওয়ার সময় সত্য প্রমাণিত হয়নি, সেজন্য তাকে ইয়া করা যাওয়া না বা দখলে পাওয়া যায়নি এইভাবে করে বলছে। এবং এদিনও আমি একটা একজন ইয়া দেখাচ্ছে দেখেছি, তার ওই যে অনলাইনে একটা জিনিস দেখাচ্ছে, দেখলাম যে ওখানে লিখে দিয়েছে সত্য প্রমাণিত হয়নি, তাহলে সেজন্য কি করা হয়নি, নামজারির আবেদন নামঞ্জুর। তাহলে এই ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কে দিছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সত্য দেখার ক্ষমতা দেয়নি, উনি দখল দেখতে পারেন। নামজারির ক্ষেত্রে উনি শুধু দখলের বিষয়টা দেখতে হবে, দেখা যাচ্ছে যে উনি করতে বাধ্য, উনি করতে একদম বাধ্য। কারণ হচ্ছে যে এখানে ওনার একটা দলিল করে দিয়েছে, ওই দলিল মাফিক ওনাকে কিন্তু নামজারি করে দিতে হবে, ওইটাই উনি দেখবেন। মানে দখলের বিষয়টা উনি পরবর্তীতে ওনার নামে ওই যে একটা লেটেস্ট খতিয়ান আছে, খতিয়ান থেকে ওই দলিলটা ক্রিয়েট হয়েছে পরবর্তীতে, উনি তাহলে এটা দেখবেন, তাহলে ওই খতিয়ান লেটেস্ট খতিয়ান হচ্ছে যে দখলের প্রমাণ, ঠিক আছে, এটা দখলে আছে উনি এটার প্রমাণ। তাহলে এরপর থেকে ওখান থেকে ওই যে খতিয়ানে যার নাম আছে সেই দলিল, তাহলে এই দলিলটা ক্রিয়েট করেছে এবং সেই দলিল অনুযায়ী উনি তাহলে যেহেতু দখলের প্রমাণ হয়ে যাচ্ছে, এটা সত্যটা উনি দলিলটা দেখে করতে পারবেন না, ওই দলিল মাফিক উনি দখল আছে এটা ধরে নিতে হবে। আর রেজিস্টার্ড দলিলটা যতক্ষণ না পর্যন্ত একটা হচ্ছে যে ওই এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালত কর্তৃক বাতিল করা হচ্ছে না, ততক্ষণ না পর্যন্ত এটা বলবৎ রয়েছে বলে ধরে নিতে হবে। এবং উনি ওটার উপর ভিত্তি করে ওনাকে কি করতে হবে, এই যে এইটার যে ওইটা আবেদন মঞ্জুর করতে হবে। উনি সত্য ওটার কথা বলতে পারবেন, উনি দখলের কথা বলতে পারবেন। উনার কাছে মনে হলো যে এই কারণে দখল নাই, হ্যাঁ ওইটা বলতে পারতেন, উনি বলেনি, ঠিক আছে। তো উনি বলছে সত্য প্রমাণিত হয়নি, সে কারণে হচ্ছে কি তাহলে নামজারি আবেদন নামঞ্জুর, এটা পারবেন না। এখানের ক্ষেত্রে আপনারা দেখবেন যে সেজন্য হচ্ছে যে এখানেও কিন্তু ওখানে সত্য দেখার সুযোগ নেই, 145 এর অধীনে কার সত্য আছে এটা দেখতে পারবে না। উনি কি দেখবেন তাহলে? উনি দেখবেন যে উনি আদেশ দেওয়ার 2 মাস পূর্বে, আবার বলছি আদেশ দেওয়ার 2 মাস পূর্বে ওই জমি বা পানি বলতে যা বুঝিয়েছে আর কি, এইটা যার দখলে ছিল উনিই দখলকার, সত্য ঘোষণা করতে পারবে না। আবার বলছি তাহলে জমি বা পানি সংক্রান্ত বিরোধ হলে, বিরোধের ফলে যদি শান্তিভঙ্গের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ওই শান্তিভঙ্গের আশঙ্কাটা তাহলে নিরাময় করার জন্য কার কাছে প্রতিকার চাইতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহলে কাকে ওই জমি বা পানির দখলকারী হিসেবে ঘোষণা করতে পারবে? উনি আদেশ দেওয়ার 2 মাস পূর্বে হচ্ছে যার দখলে ছিল তাকে, যার দখলে ছিল তাকে দখলকার মর্মে ঘোষণা দিবেন, উনি আর কিছু দেখতে পারবেন না। ওই দিন দেখবেন যে হচ্ছে যে 2 মাস পূর্বে কার দখলে ছিল, বুঝতে পারছেন? এরপরে শুধু আরেকটু বিষয় শিখে দিবেন প্রিলির জন্য, সেটা হচ্ছে যে 145 ধারার অধীনে যে আদেশটা তাহলে এই জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিবেন, তাহলে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে? যতদিন পর্যন্ত না দেওয়ানি আদালত কর্তৃক ওই সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে, কিংবা হচ্ছে দেওয়ানি আদালত কর্তৃক হচ্ছে যে উক্ত বিষয়ে মানে জমি দখল বিষয়ে বা সত্যের বিষয়ে কোনো তাহলে কি করা হচ্ছে না, সুনির্দিষ্ট আদেশ দেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটা ওই সিদ্ধান্ত রয়েছে মর্মে প্রতীয়মান হবে। আমার কথা বুঝছেন? আমি জিনিসটা একটু বুঝাই দিই, তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি 145 এর একটা কি করেছেন, আদেশ দিয়েছে, আপনার পক্ষে এসেছে মনে করেন, হ্যাঁ, তাহলে আমি কি করে দিলাম ওই বিষয় নিয়ে, তাহলে দেখবেন দেওয়ানি আদালতে একটা মামলা করছে, দেওয়ানি আদালতের মামলাতে ওই সম্পত্তির বিষয়ে দেওয়ানি আদালত ডিগ্রি দিয়ে যার সত্য নির্ধারণ করে সত্য দখল বলে দিয়েছেন, আলোচনা হয়ে গিয়েছে না, তারই সত্য দখল, তাহলে 145 এর আদেশটা তখন আর কার্যকরিতা থাকবে না।
ওই যেই দেওয়ানি আদালতে কোনো একটা ওই বিষয়ে ডিগ্রি বা আদেশ চলে আসছে, ধরুন আমি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছি, বুঝতে পারছেন? আমার কোর্টে 145 এর মামলার কি নিয়েছে, একটা আদেশ নিয়েছে না, এর তার ধরুন 1 মাস পরে হচ্ছে যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছি আমি, তাইলে তখন হচ্ছে যে ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিছি কার পক্ষে, যার পক্ষে হচ্ছে যে 145 আছে তার বিপক্ষে গেছে কেন মনে করেন, তবু ধরে নিতে হবে, তাহলে কিন্তু আমার ওই যে তখন দেওয়ানি আদালতে প্রিভেল করবে, কিন্তু এটার কোনো কার্যকরিতা থাকবে না কিন্তু 145 এর, বুঝতে পারছেন? তাহলে কোনটা 145 এর আদেশ কতক্ষণ পর্যন্ত কার্যকর থাকে, ওই বিষয়ে দেওয়ানি আদালত হচ্ছে যে কি একটা সম্পূর্ণ দেওয়ানি যতক্ষণ না পর্যন্ত একটা সিদ্ধান্ত দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত, আর যদি দেওয়ানি আদালত উক্ত বিষয়ে কোনো মানে সেটেল কোনো সিদ্ধান্ত থেকে থাকে তাহলে ওই ক্ষেত্রে কি থাকবে না, 145 এর আর কোনো কার্যকারিতা থাকবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে আবার 145টা এগুলো আপনাদের রেগুলার মামলা করতে হবে, কিন্তু 145 এগুলো থাকে, আপনি দেখবেন ওই যে এগুলো এডিএম কোর্টে হয় বিশেষ করে, এখানে গিয়ে দেখেন আমরা প্রচুর ভিড়। ওই আপনাদের তো মানুষকে রিমেডি দিয়ে দিতে হবে, যদিও এটা আমাদের সিভিল কোর্টের ব্যর্থতা, বাট সিভিল কোর্টের কারণ হচ্ছে যে সময় মতো কি করতে পারে না বলে, ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞা পিটিশনগুলো যে নিষ্পত্তি হয় না বলে মানুষ হচ্ছে 145 করে, হ্যাঁ, এবং জানি মানুষ কিন্তু সত্যি কিন্তু ওদেরকে বিশ্বাস করে না। এটা হচ্ছে দেখেন এবার কিন্তু এইটাকে তো দেখা যাচ্ছে এই যে আপনার ইলেকশনের আগে কিন্তু দেখা যাচ্ছে যে ওদেরকে বিশ্বাস করে না বলেই কি করা হলো, আবার ওই ইলেকশনটাকে গ্রহণযোগ্য করার জন্য কিন্তু জুডিশিয়াল যারা অফিসার আছে তাহলে ওদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন, যাতে গ্রহণযোগ্য করা যায়। হ্যাঁ, ওই বিশ্ব মানে ওই যে দেখেন না, ওই যে সারা বিশ্বে হচ্ছে এটাকে গ্রহণযোগ্য করার জন্য। এইটা সত্য কথা হচ্ছে যে কি ওই যে এখনো পর্যন্ত আমরা ওই যে যখন দেখি, আমি অনেক সময় জিজ্ঞেস করি, এই যে আপনি 15 বছর যাবত এই মামলাটা চালাচ্ছেন, আপনার মনে হয় না এই যে এটা এখানে এতদিন ঘোরাঘুরি করে আপনার লাভ? বলছে না স্যার, আপনাদের ওই যেখানে ওই যে মানুষের একটা বিশ্বাস থাকে সে একটা আদেশ পাবে, যে আমরা সঠিক একটা আদেশ পাবো, বলছে আপনার এখানে স্যার আর কোনো আমাদের আর যাওয়ার গতিও নাই। তো আমি দেখি এই যে নাহলে একটা মানুষ 20 বছর এই কোর্টে দেখি এই মামলাটা দায়ের হয়েছে 96 সালে, এখন 24 সাল এখনো চলতেছে, তাহলে এখানে আমার ফোরামটাতে হয়তো এটার বিরুদ্ধে যে পার্টি এতদিন পর্যন্ত লেগে আছে ও আপিলে যাবে, একটা আশা, ঠিক আছে, তো ওর এখনো আশা, তাহলে আরো আপিলে যাবে আরো 5 বছর, ঠিক আছে, এভাবে করতে হলে তবুও দেখেন ওর বিশ্বাস আছে বলে, নাহলে এই যে এত 20 বছর তো যাবো লেগে থাকলে ও কোনো থাকবে না, কখনো থাকবে না, ওই যে ওর খুব বিশ্বাস আছে। আচ্ছা এটার জন্য আসলে এই শুধু একা বিচারক দায়ী এরকম না, কারণ হচ্ছে এখানে যতটুকু পরিমাণ হচ্ছে যে বিচারক দরকার ততটুকু নাই, বুঝতে পারছেন, আর যতটুকু হেল্পিং হ্যান্ড দরকার অতটুকু নাই, কিন্তু এর মধ্যে থেকে সীমাবদ্ধতার মধ্যে থেকেও কিন্তু করে দেওয়া দরকার, যেহেতু ওই মানুষের একটা বিশ্বাস এটাকে ধরে রাখার জন্য কাজ করা দরকার, বুঝলেন না? আচ্ছা দেখো ওইদিকে যাচ্ছেন, তাহলে এখন হচ্ছে যে ওই যেটা ওই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে যে জমি বা পানি সংক্রান্ত বিরোধ হলে, জমি বা পানি বলতে কি বোঝায়, কোথায় বলা আছে 145 বলা আছে, এগুলো মুখস্থ করে নেবেন আপনারা, কি বলেন তো, জমি বলেন দালান আছে, বাজার আছে, মাছের খামার, তারপর হচ্ছে ফসল বা জমির উৎপন্ন অন্যান্য দ্রব্য আছে, তারপর হচ্ছে যে জমির খাজনা বা মুনাফা, ঠিক আছে, এগুলো, তাহলে এই সংক্রান্ত বিরোধ হলে কার কাছে দিতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এটার অধীনে কালে কাকে বলবেন যে এইটা কার দখলে থাকবে, যে বলছে যে ওই মানে আদেশ দেওয়ার 2 মাস পরে যার দখলে ছিল তাকেই, ঠিক আছে। এবার দেখেন, এবার হচ্ছে যে 145 থেকে আমরা কোথায় আসি, 144 এ আসি। যদি সিভিল আদালতে যদি মামলা না হয় এই বিষয় নিয়ে ওইটা যতক্ষণ ওইটা সিভিল আদালতের না আদেশ না আসা পর্যন্ত কোথায় শেষ, মানে ওইটা থাকবে আর বলো এটা কাজ করবে। আচ্ছা কোথায় মামলা করতে হবে, মামলা তো অনেক সুযোগ আছে না, কেমন আমার কিছু বলার আছে, এখন হচ্ছে আপনি হচ্ছে যে যদি আমাদের মানুষ এই যে এটা তো বলতে পারেন, এখন যদি রাষ্ট্র কি করবে বলেন, রাষ্ট্র আমরা সবসময় রাষ্ট্রকে দায়ী করলে, আমি সবসময় মনে করি না শুধু রাষ্ট্র এককভাবে দায়ী, আমরাই দেখেন না, আমরা স্কুলে বলি আমার স্কুল এমন না, আমার এটা, আমরা কয়জনেই বা আমরা পারিবারিক দায়িত্বগুলো মানে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হচ্ছে যে আমরা আমাদের পরিবারের প্রতি যা দায়িত্ব কর্তব্য আছে এগুলো সঠিকভাবে পালন করি, কোনো অবস্থাতেই না, আমরা কেউ করি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্র তো অনেক বিশাল জিনিস, ও কেমনে করবে,
তাহলে যে ক্ষেত্রে আমরা মানুষগুলো সচেতন না, আমরা পরিবারের প্রতি আমাদের পরিবার আমার জন্য এটা করছে তেমন করছে, আমি তো পরিবারের জন্য তেমনটা কিছু করিনি, আমি হয়তো ফাঁকিবাজি করেছি। পরিবার হচ্ছে যে পড়ালেখা করার জন্য দেখা যাচ্ছে যে আমার বাবা হচ্ছে যে ওই মাথায় গাম পায়ে ফেললো, হ্যাঁ উনি করতেছে, আম্মা হচ্ছে খাবার রেডি করে দিচ্ছে পরীক্ষা দিবে বলে, কিন্তু আমি দেখতে ওইদিকে মোবাইল ব্রাউজ করছি। এরকম হলো না যে আমাকে কিন্তু এটা তো ওরা পরিশ্রম করে দিচ্ছে, কিন্তু আমি এই দায়িত্বটা, কিন্তু ওই আমি মানুষটাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি এটা করে, তাহলে এইটা রাষ্ট্র আমাকে এটা দেয়নি, এটা রাষ্ট্রযন্ত্র এই ব্যর্থতার কারণে আমি এটা করতে পারিনি। বুঝতে পারছেন? ওই যে আমি এখনো দেখি ওই যে আমাদের এখন ট্রেনিং চলতেছে ঢাকায়, তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষে ওই যে দেখি যে এখানে রাতে হচ্ছে যে ছেলে মেয়েরা অবাধে ঘোরাঘুরি করতেছে, আমি চিন্তা করি যে এই মানুষগুলো কিন্তু 2 দিন পরে স্ট্যাটাস দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কিছু দেয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে যে যারা আছে আবার কঠোর পরিশ্রম করে যাচ্ছে ওকে অনেক কিছু দিয়েছে। ঠিক আছে, আমি সবসময় বলি আমার যে বিচারক হওয়ার চেয়ে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লয়ার স্টুডেন্ট, কারণ হচ্ছে যে এটাই আমাকে ওই বিচারক হওয়াটাতে সবচেয়ে বেশি হেল্প করেছে। কারণ এটা যদি আমি হতে না পারতাম হয়তো আমার বিচারক হওয়াটা অনেক কঠিন হইতো। বুঝতে পারছেন? তো এটা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে না বিশ্ববিদ্যালয় তুলে দিবে না, আপনাকে বলছে যে করতে হবে আপনার যে নিজের অর্পিত দায়িত্ব কর্তব্য যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে পালন করি, আমরা যেটা আমার সবার ক্ষেত্রে বলছি সত্যি কথা, আমি নিজেও করিনি, আমার পরিবারে আমার জন্য যতটুকু হয়তো কষ্ট করেছে আমি ততটুকু পরিমাণ তাদের জন্য কিছুই করিনি। ঠিক আছে, তো আমরা এটা করি না, কিন্তু আমরা লাইবেল করতে খুব পছন্দ করি যে এটা হচ্ছে যে এইটার কারণে এটা হয়নি, এটার কারণে এটা একটা অজুহাত বের করি। ঠিক না? তাহলে নিজের জায়গা থেকে আমরা যদি সবাই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতাম, দেখা যাচ্ছে যে ওই পৃথিবী অনেক সুন্দর হয়ে যেত। এখানে যদি এই জন্য অপরাধের ক্ষেত্রে আমরা বলবো কি, দেখেন না এই যে আমরা তো নিজের এই যে ইয়ার মামলাগুলো কাদের, এই যে দেওয়ানি আদালতের মামলাগুলো কাদের বলেন তো? ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কেউ আছে? ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কেউ নাই, কিন্তু দেওয়ানি আদালতের মামলা মানে ভাই বোন আত্মীয় স্বজন, ঠিক না? আপনজন ছাড়া আপনি কারে বলতাম আপনি বাটপার নাই ও বাটপার, ও সবাই তো একই রক্তের মানুষ। আমি আপনার রক্তে হচ্ছে বাটপারের রক্ত প্রবাহিত হচ্ছে, এটা বললে তো ওর দিকেও যায়। ঠিক না? বুঝতে পারছেন? আচ্ছা ওই দিকে কেন বলছি, ওইগুলো ওইটার জন্য দেওয়ানি আদালত দায়ী না। আপনি যে এখন মারামারি করবেন, ঘর তুলবেন, এইটাতে আমার তো একটা প্রসিডিউর আছে। ওই যে একটা কথা আছে না, জাস্টিস হারিড জাস্টিস বাড়ির। আর প্রথম দিন দেখে যদি আমি আপনাকে ডিগ্রি দিয়ে দিই, এটা ভুল করবো? আমরা অনেক সময় দেখি এটা এই যে একটা ভালো লয়ারের ক্ষেত্রে আমি তখন একটু মন্ত্রমুগ্ধের মতো এই দেখতেছি এই জেরাটা উনি যখন করতেছে তখন আমি এইটা খুব সুন্দর করে লিখছি, কেন এইটাই ওর পুরো মামলাটাকে উল্টে ফেলছে, এইটাই পুরো মামলা তুলে ফেলছে। আমি ঘটনাটা এতদিন মনে করতেছি যে এই জিনিসটা এরকম ছিল, কিন্তু ওই যে আইনজীবী সেই যখন পড়ালেখা করে এখানের মধ্যে এই বিষয় কতগুলো বিষয়ে জেরা করলো, দেখতেছি না আমি ঘটনা এতদিন যা মনে করতাম কাগজ দুইটা দেখে ওরকম না, ঘটনাটা আমি কাগজটা দেখে নির্ধারণই করতে পারতাম না। উনি জেলাতে যেটা নিয়ে আসছে এই যে এটা আমি এখন পেয়ে গেছি, আমার পুরো মামলার রেজাল্ট হচ্ছে ওই দুইটা কথার মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন? কিন্তু এই দুইটা কথা আসছে অনেক পরে। বুঝতে পারছেন? তো এটার জন্য আমাকে অপেক্ষা করতে হয়। এটার জন্য এই জন্য বলছে না বিচার অস্থির হলে চলবে না। হ্যাঁ, আমি অনেক সময় দেখছি এই যে অনেকজন আর্গুমেন্ট শুনে না, আমি কিন্তু আপনি বসে থাকলে হলে শুনি যে একটা আজের কথা বললে এটাতে এই ইয়া থাকে না, কিন্তু হচ্ছে যে উনি যখন এই যে পয়েন্টে চলে আসে তখন আমি কিন্তু আর লিখছি এটা ছোট্ট করে এক জায়গায় লিখে ফেলি যে এই কথাটা বলে ফেলছে। ঠিক আছে? কারণ হচ্ছে এই ছোট করে লিখে রাখতেছি কেন, এই যে দেখা যাচ্ছে এইটাই আমাকে মামলার আলটিমেট রেজাল্ট ড্রন আপ যখন আমি করতে যাবো ওইটা আমি পুরো হেল্প করে দিই। বুঝতে পারছেন? আর যদি উনি ওইটা বের করে যারা করে দিতে না পারে আমার ওই মামলার ডিগ্রি দিতে এটা অনেক কষ্ট হয়ে যায়, যে আবার নিজে পড়ালেখা করতে হয়, আবার নিজের মতো বের করতে পারি কিনা, দেখা যাচ্ছে যে এটা আমারও তো সীমাবদ্ধতা থাকতে পারে, আমি জিনিসটা ক্যাচই করতে পারিনি। মনে করেন যে ওই যে আমি ওই যে একটা আপনাদের এটা দেখানোর সুযোগ থাকলে বাইরের দেশের এটা আমাদের একটা লন্ডনের একটা বিচারক আসছিল, আমাদের একটা সেশন নিয়েছিল, ওইটা দেখাইছিল, একটা ভিডিও দেখায় লন্ডনের প্রত্যেকটা সেশনে এই ভিডিওটা দেখায়, মানে শুরু করে এটা একটা ভিডিও দেখায়, দেখা যাচ্ছে যে কিছু জিনিস আছে আপনি নোটিস করবেন না, মানে এটাদের অনেক মস্তিষ্ক, তখন দেখবেন যে এখানে আর তখন আপনাকে জিজ্ঞেস করবেন আপনি ভিডিওতে কি কি দেখলেন, মানে এই বিষয়টা ছাড়া আপনি কি দেখেছেন বলেন তো। দেখা যাচ্ছে যে আমিও কয়েকটা জিনিস আমি নোটিস করিনি, তো তখন এখান থেকে আমাদের দেখানো হয় যে বিচারক বা এই যেখানে মানে আইনজ্ঞ হইতে হইলে আপনাকে কেউ নোটিস করবে না, ওই আননোটিস জিনিসটাকে আপনাকে নোটিস করতে হবে, যে যত বেশি করতে পারবে সে তত বেশি ভালো হচ্ছে যে আইনজ্ঞ। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আপনাদের ওইদিকে যাচ্ছি যে এখানে আচ্ছা এই জমি বা পানি ছাড়া কেন এটা আগে করলাম দেখেন, তাহলে আমি এটা শিখে এটা করে ফেলার জন্য জমি বা পানি সংক্রান্ত বিরোধ ব্যতীত, ওই জমি বা পানি বলতে কোনগুলো 145 সাবসেকশন 2 তে যেগুলো আছে এগুলো ব্যতীত অন্য কোনো বিরোধ লেগে যদি শান্তিভঙ্গের আশঙ্কা থাকে, এই জমি বা পানি ব্যতীত অন্য কোনো বিরোধ
বিরোধের কারণে যদি শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে এই সেম মামলাটা করবো 145 করে কার কাছে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত। তা আপনি লিখে দিবেন যে জমি বা পানি সংক্রান্ত বিরোধ ব্যতীত অন্য কোনো বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা। বুঝতে পেরেছেন? 145 এর স্কোপটা বাস্ট। আপনারা দেখেন না আমরা ছোটবেলায় বই পাইতাম না 145 জারি করছে। ওই যে যখন পরীক্ষা চলতেছে এসএসসি জেএসসি এইচএসসি দেখবেন যে বছর কেন্দ্রের সামনে কি করে দিল 145 জারি করছে। তাহলে এই দেখেন এখানে জমি বা পানি না, একটা ওই যে কি হইতে পারে এখানে ভেজাল লাগতে পারে, ওই যে পরীক্ষা করলে এই যে মানে গোলযোগ লাগতে পারে, ওই শান্তিভঙ্গের আশঙ্কাটা রোধ করার জন্য তাহলে কি করতে পারে 145 জারি করতে পারে। 144 এটা বাস্ট অনেক বিষয়ে করতে পারে। তাহলে 145 কে জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা তার ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন বিষয়ে জমি ও পানি সংক্রান্ত বিরোধ ব্যতীত অন্যান্য বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে সেক্ষেত্রে। তাহলে এই 144 এর আদেশটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? এটা হচ্ছে 2 মাস পর্যন্ত। তাহলে আদেশ প্রদানের তারিখ থেকে 2 মাস পর্যন্ত। তবে তাহলে একটু বুঝছেন 145 এর আদেশ কতদিন পর্যন্ত বলবৎ থাকে? 2 মাস পর্যন্ত। তবে সরকার কি করতে পারে যদি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে যে কি করতে পারবেন সময়টা বাড়াতে পারবেন। একবার বাড়ালে কতদিন পর্যন্ত বলবৎ থাকবে সেটা কিন্তু আইনে বলে দেওয়া নেই। তাহলে আপনাকে প্রশ্ন কিন্তু এভাবেও করতে পারেন যদি কঠিন প্রশ্ন করে, যদি সরকার যদি 145 এর আদেশটা যদি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়ায় তাহলে সেটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে এর কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, সেটা সম্পর্কে আইন নিরব। আচ্ছা বুঝতে পারলেন? তাহলে কতদিন? 2 মাস। আচ্ছা তাহলে এরপরে দেখেন যে 147 এ একটা মামলা আছে 147 এ, তাহলে 145 করে 147 এ যাইতে হবে। এটা হচ্ছে যে 147 এ কিসের মামলা? 147 এ জমি বা পানির ব্যবহার সংক্রান্ত বিরোধ। এটা কম হয় তবু হয় না একদম বলা যাবে না। জমি বা এটা দেখেন এটা একটু এরকম, এটা জমি বা পানি নিয়ে বিরোধ আর এটা জমি বা পানির ব্যবহারটা সংক্রান্ত বিরোধ। সেটা একটু করে বলি কেমন করে। যেমন ধরেন তখন তো দিঘি, মানুষ তো বেশি দিঘি ইউজ করতো, তাহলে ওই দিঘির ঘাটটা তো এখানে মনে করেন দিঘির ঘাটটা বলছে যে এই পাড়ার মানুষ আগে থেকেই ইউজ করে আসছে, এই পাড়া আর এই পাড়া বিরোধ হয় না, বলছে যে এই পাড়ার মানুষ এটা কি করতে পারবে না, এই দিঘির ঘাটটা ইউজ করতে এই ঘাটটা ইউজ করতে পারবে না, এটা আমরা কেবল হচ্ছে এই পাড়ার গুলোই করবো। এই নিয়ে হচ্ছে একটা মারামারি। ধরেন বারণবাড়িয়া, বারণবাড়িয়া মানুষ আছেন কেউ? আছেন কেউ? থাকতে পারে আছেন। আচ্ছা আমি এমনি বলছি বারণবাড়িয়া মানে সবাই এরকম, এমনি ওই আমরা ছবিতে ভিডিও দেখি সেই কারণে বলছি ছোটখাটো বিরোধ। আচ্ছা আচ্ছা ওই না আমার খুব ক্লোজ বড় ভাই যেখানে সরোয়ার জান ভাই যে থাকতো উনি আমাকে সবসময় দুষ্টামি করতো যে এটা বলছে বেটা তুই আমার সাথে লাগতে আসস তাহলে দেখবি যে আমি শুধু একটা ফোন করলে আমার পুরো বারণবাড়িয়া চলে আসে। বলছে আমাদের মানুষের তো সিরিয়াস বলছে। হ্যাঁ আচ্ছা তাহলে এই যেটা বলছি তাহলে জমি ও পানি সংক্রান্ত ওই যে এটা ব্যবহার সংক্রান্ত। আচ্ছা আরেকটু সহজ করে বলি, তাহলে অনেক সময় আগে থেকে দেখবেন যে একটা প্রাচীন মসজিদ আছে, ওই মসজিদটা বলছে যে ধরেন এদিকে হচ্ছে যে চৌধুরী বাড়ি আর এদিকে হচ্ছে যে কি বাড়ি, খান বাড়ি। তাহলে বলছে চৌধুরী বাড়ি ওটা বলছে যে আমার ওই যে 14 পুরুষ থেকে আমরা এটা ব্যবহার করে আসছি, আর খান বাড়ি বলছে আমরা ওই যে 14 না 28 পুরুষ থেকে ব্যবহার করে আসছি। তো এটার জন্য বলছে যে এই জন্য কেবল হচ্ছে এই চৌধুরী বাড়ি কেবল ইউজ করতে পারবে বা এই কবরস্থানটা এই ব্যবহার করতে পারবে কেবল চৌধুরী বাড়ির মানুষ, ওইটা বলছে কেবল খান বাড়ির মানুষ। ঠিক আছে, তো এটা নিয়ে একটা বিরোধ হলো, তাহলে সেটা সংক্রান্ত বিরোধটা কোথায় করা যায়? মামলাটা 147 কার কাছে? সেম মানুষ একটাই, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত এটা ব্যবহার সংক্রান্ত হলো 147। আর জমি বা পানি নিয়ে যদি বিরোধ হয়ে যায়, ব্যবহার নিয়ে হলে 147। হ্যাঁ আর ব্যবহার নিয়ে যদি হয় ওই মসজিদটা নিয়ে ধরে নিয়ে হয়ে গেল এখন না ওটা 145 ওটা 145 মানে যদি দেখো দখল নিয়ে, বুঝতে পারছেন? এখন ব্যবহার না, পুরো মসজিদটা দখল করবে এটা, তখন হচ্ছে যে 145। বুঝতে পেরেছেন? এই যে এই জিনিসগুলো খেয়াল রাখেন। কোনটা? রাস্তার ব্যবহার, এটা ব্যবহার সংক্রান্ত বিরোধ হলে তাহলে তখন আবার রাস্তার দখল নিয়ে যদি হয় বুঝে রাস্তা, বুঝতে পারছেন? দুইটা জিনিস খেয়াল রাখেন। দখল নিয়ে হলে তখন হচ্ছে যে 145, আর শুধু ব্যবহারটা এই যে শুধু ব্যবহার করবে, দখল নিয়ে কারো সমস্যা নাই,
ঠিক আছে, এটা ধরেন এটা সরকারি রাস্তা, এটা ওরা সবাই স্বীকার করছে এটা সরকারি রাস্তা, কিন্তু বলছে যে এটা আমরা অনাদিকাল থেকে হচ্ছে কি করছি, আমরাই ইউজ করবো, এই বাড়ির মানুষই ইউজ করবো, আমরা এটা ওদেরকে ইউজ করতে দিব না। তখন হচ্ছে যে 147, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে জমি বা পানির হচ্ছে ব্যবহার সময় বিদ্যুৎ তাহলে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে কি করবেন এখন? এইটা কাকে ব্যবহারকারী মর্মে ঘোষণা দিবেন, বুঝতে পারছেন? কাকে ব্যবহারকারী মর্মে ঘোষণা দিবেন। তাহলে এখানে বলছে, এখানে দেখেন ওই আমরা বললাম না দখলকার কাকে 145 এর অধীনে দখলকার মর্মে কাকে ঘোষণা দিবেন? তাহলে ওই আদেশ দেওয়ার 2 মাস পূর্বে যিনি দখলে ছিলেন। আর এখানে কাকে? এখানে দুইটা কথা বলছে। একটা প্রথমটা সহজটা বলে ফেলি, কোন একটা নির্দিষ্ট মৌসুমে ইউজ করা যায় এরকম জিনিসের ব্যবহার সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে। আবার বলছি, কোনো একটা নির্দিষ্ট মৌসুমে, মৌসুম তো বুঝেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে ব্যবহার করা যায় এইরূপ জিনিসের ব্যবহার সংক্রান্ত, এইরূপ জমি বা পানির ব্যবহার সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে। তাহলে কি বলছে? সর্বশেষ মৌসুমে যে ব্যবহারকারী ছিলেন তাকে ব্যবহারকারী মর্মে ঘোষণা দিবেন। আবার বলছি, কোন সুনির্দিষ্ট মৌসুমে ব্যবহার করা যায় এইরূপ জমি বা পানি সংক্রান্ত, পানির ব্যবহার সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে কাকে ব্যবহারকারী মর্মে ঘোষণা দিবেন? সর্বশেষ মৌসুমে হচ্ছে যিনি ব্যবহার করেছিলেন তাকে, সর্বশেষ মৌসুমে যিনি ব্যবহার করেছিলেন তাকে। বুঝতে পেরেছেন? জমির ক্ষেত্রে এটা ক্লিয়ার? জমির ক্ষেত্রে এটা বিষয় হয়ে থাকে। উপস্থাপন করতে হবে কি? যদি করলে তখন দুজনকে বলবে, এটা সর্বশেষ যারা করেছিল সবাই এখন তখন বলে দিবে, সবাই করবে। বুঝতে পারছেন? ওইটা এভাবে আর কি, যেভাবে উঠে আসবে দুইজন করে থাকে, দুইজনকে বলে দিবে। আবার ওই যে মনে করেন এগুলো ওই মৌসুম বলতে কি হয় জানেন? ওই ঘাট ঘাট এগুলো তো আমরা যারা, আপনারা ওই যারা ওইদিকে মহেশখালী বা এটা ঘাট ওলা এই সন্দ্বীপ এইদিকে আসেন, তাহলে তারা বুঝবেন। হয়তো কিছু ঘাট দেখবেন যে হচ্ছে শুধু বর্ষাকালে ইউজ করা যায়, এছাড়া অন্য সময়ে ইউজ করা যায় না। তো এখন এটা নিয়ে, এখন এগুলো নিয়ে কিন্তু বিরোধ হয়। আপনি ঘাটটার নিয়ে অনেক বিরোধ আছে কিন্তু। তো এখানে দেখবেন যে কারণ এগুলো তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে না, যেখানে দেখবেন যে অর্থের ব্যাপার আছে, সব জিনিসগুলো কিন্তু এই যে বিরোধগুলো সবগুলো টাকা, আর হচ্ছে এইগুলো স্বার্থ। হ্যাঁ, তো ওইটাতে দেখবেন যে সর্বশেষে যারা ঘাটটা ব্যবহার করেছিল তাহলে তাকে ব্যবহারকারী মর্মে তাহলে ঘোষণা দিবে। আর যদি বলতে সারা বছর ব্যবহার করা যায় এরূপ হচ্ছে যে জমি বা পানি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে কি করবে? আদেশ দেওয়ার 3 মাস পূর্বে, আদেশ দেওয়ার কয় মাস পূর্বে? 3 মাস পূর্বে যারা ব্যবহার করেছিল তাকে ব্যবহারকারী মর্মে ঘোষণা দিবে। 3 মাস পূর্বে, এটাতে 3 মাস, এর আগেরটাতে 2 মাস। ঠিক আছে? লিমিটেশনে একটা করে 6 সেকশন 26 এবং 15 আর আলাদা এটা আরেকটা বিষয়। আচ্ছা, আজকে আর আলোচনা করছি না, এটা দিয়ে আলোচনা করতে গেলে অনেক কথা বলতে হবে। ঠিক আছে? একটা প্রায় 11টা বেজে গেছে, আপনার পরে আরেকটা ক্লাস আছে। ঠিক আছে, আজকে দুটো পর্যন্ত থাকুক, পরে